মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে, তার গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমার ঠোঁটজোড়া মেয়েটার ঠোঁটজোড়ার সাথে চুবিয়ে চুষতে লাগলাম। এবার গল্পে আসা যাক। আজ অনেক রাত হয়ে গেছে, আজকে মনে হয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পারছি না। ধুর, কেন যে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম, এখন নিজেরই পস্তাতে হচ্ছে। আর হারামি বন্ধুগুলাও ছাড়তে চায় না। এসব ভাবছি আর হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পড়ছি। দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, কোনো গাড়ি পাওয়া যায় কিনা। ও, আপনাদের তো পরিচয়টাই দিলাম না। আমার নাম আলোক, বকাটা ছেলে। বাবার টাকা ওড়াই আর বন্ধুদের সাথে আড্ডা মেরে খাই। উচ্চ মাধ্যমিক পাশ করছি। যাক, আর কিছু বলার প্রয়োজন মনে করি না। গল্পে আসা যাক। বাস স্ট্যান্ড দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। এমন সময় চোখ পড়ল একটা মেয়ের উপর। একটু অবাক হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার একা দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয় হলো, মেয়েটা বোরকা পরে সুন্দরভাবে নিকাব করেছে। দেখে মনে হয় কোনো ভদ্রঘরের মেয়ে, কিন্তু এত রাতে কোনো ভদ্রঘরের মেয়েটা বাইরে থাকবে? দূর, দাঁড়িয়ে থাক, তাতে আমার কি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টিপছিলাম আর মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে। এখন প্রায় রাত 2টা বাজে। এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে আছে মেয়েটা, এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। না, আর ভেবে কাজ নেই, গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। হয়তোবা কোনো বিপদে পড়েছে। ধীর গতিতে পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমাকে দেখে একটুও চমকালো না। উল্টো আমি তার চোখের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে গেছি। কি মায়াভরা সেই মায়াবী চোখ! আমি তো তার চোখ দেখেই প্রেমে পড়ে গেছি। হঠাৎ মেয়েটার কণ্ঠে ঘোর ভাঙল। ও হ্যালো, এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে, আপনি কি কোনো প্রবলেমে ফেঁসে গেছেন? যদি আমাকে বলেন, সাহায্য করতে পারি। না, কোনো প্রবলেম নেই। তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাস্টমার খুঁজছি। কি? আমি তো মেরে গেলাম, কিছুই বুঝলাম না। কি বলছে মেয়েটা? শুনতে পান না? কাস্টমার খুঁজছি। মেয়েটার কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলছে মেয়েটা? তাহলে কি মেয়েটা... না না, ছি ছি, এ কি করে হয়? এমন বোরকাওয়ালি মেয়ে কোনোদিন এসব করতে পারে না। মনে হয় ভুল শুনছি। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন এসব, বুঝতেছি না। আরে বললাম না কাস্টমার খুঁজতেছি। এত রাতে কিসের কাস্টমার? তার মানে কি আমি যা ভাবছি আপনার সম্পর্কে? আপনি কিছু বলার আগে মেয়েটা বলল, জি তাই। করবেন নাকি আপনি? মেয়েটার কথা শুনে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে মেয়েটাকে দেখার জন্য। এত সুন্দর নিকাব করা মেয়ে কি করে এসব কাজ? না না, আর ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে মেয়েটার কথা শুনে। আবার বাস্তবে ফিরে এলাম। কি হলো, করবেন? যদি করেন তাহলে বলেন, না হলে বিদায় হন। আমাকে কাস্টমার খুঁজতে হবে। কোনো কথাই মুখ থেকে বের হচ্ছে না। কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আসি। মেয়েটা দেখি অন্যদিকে ফিরে হাঁটা শুরু করলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এই যে আপু, দাঁড়ান। যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাছে এত সময় নেই। আপনি কি সত্যি এসব করেন? হ্যাঁ করি। আপনি করবেন কিনা বলেন, না হলে আমি যাই। এর আগে কারোর সাথে করছেন? না, আজকেই প্রথম। কেন? অবাক হয়ে যাচ্ছি, এর আগে কারোর সাথেই করে নাই। তাহলে শুধু শুধু কেন নিজের মূল্যবান জিনিসটা বিক্রি করছে? এত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। যদি করেন তাহলে বলেন, না হলে গেলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। দেখতে এত সুন্দর লাগছে মেয়েটাকে বোরকা পরে যে তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু মেয়েটার চরিত্র তো মাশাআল্লাহ। আমারও মেয়েটাকে দেখে কেমন জানি লাগছে, নিজেকে সামলাতে পারছি না। তাই আর কিছু না ভেবে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কত নিবেন এক রাতের? 10,000। ওকে ডান, আমি রাজি। আগে পেমেন্ট করেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। একেবারে পাক্কা পতিতাদের মতো কথা বলতেছে। যাক, আর কিছু না ভেবে পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 10টা 1,000 টাকার নোট দিলাম। যেহেতু আমি বড়লোক বাবার একমাত্র সন্তান, তাই টাকার কোনো অভাব নাই। মেয়েটাকে নিয়ে হাঁটা শুরু করলাম। একসাথে হাঁটছি, নীরব। রাস্তাটা যেন আমার আর মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। আমার মনের মধ্যে মেয়েটাকে দেখার জন্য অস্থিরতা কাজ করছে। না জানি কেমন দেখতে, যেমনই দেখতে হোক, চোখগুলো আমার ক্রাশ। কিন্তু মেয়েটাকে তো আর পাবো না আজকের পর। তাই আজকেই ভোগ করে স্বাদ মিটিয়ে নেই। আর ওইদিকে মেয়েটা মনে মনে হয়তো অনেক কিছু ভাবছে। কি ভাবছে তা আমার অজানা, কিন্তু মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। সত্যি কি মেয়েটা আজ প্রথম এমন কাজ করতে যাচ্ছে? মনের মধ্যে হাজারো প্রশ্নের পাহাড় তৈরি হতে থাকে। তখনই মেয়েটা আমাকে বলল ওই দিকে যেতে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কোন দিকে? তারপর মেয়েটা বলল তার সাথে যেতে। আমি মেয়েটার পিছন পিছন হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম।
বুঝতে বাকি রইল না যে এই বাসাটাতেই মেয়েটা থাকে। অন্ধকার দেখা যাচ্ছে কারণ ঘরের লাইটটা অফ ছিল। পরে মেয়েটা গিয়ে লাইট অন করলো। তাকিয়ে দেখলাম কত সুন্দর করে সাজানো পরিপাটি একটা রুম। মনে হয় মেয়েটা একাই থাকে। মেয়েটা দরজা লাগিয়ে বলল, শুরু করতে পারেন। আমারও আর তর্স হয়েছে না মেয়েটাকে দেখার জন্য, তাই বললাম, আপনার চেহারাটা দেখান, মুখের কাপড়টা সরান একটু। গলা দিয়ে যেন কথা বের হচ্ছিল না। মেয়েটা নিজের মুখের কাপড় সরাতেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। এ কি মানুষ নাকি পরী? এত সুন্দর মানুষ হতে পারে আগে জানা ছিল না। মেয়েটার কাজল কালো চোখগুলো দেখেই আমি আগেই তার প্রেমে পড়ে গেছিলাম। আর এখন তার এত সুন্দর অপরূপ চেহারা, আর ঠোঁটের নিচে একটা তিল, হালকা মেকআপ, আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমি তো আর লোভ সামলাতে পারছি না। তার সোনার বরণ শরীর আর চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে গেলাম। ধীরে ধীরে মেয়েটার দিকে অগ্রসর হলাম। মেয়েটা একটু একটু করে পিছুপা হচ্ছে। মেয়েটা বিছানায় পড়ে যায়। আমিও তার উপর পাগলা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ি নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য। মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ঠোঁটজোড়া মেয়েটার ঠোঁটজোড়ার সাথে চুবিয়ে চুষতে লাগলাম। নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছি। হঠাৎ একটা বিকট শব্দে আমার ধ্যান কাটলো। আমার নেশা কেটে গেল। আমি মেয়েটাকে ছেড়ে দিই। তারপর চেয়ে দেখি মোবাইলে কল আসছে। মেয়েটা বলল, যদি কিছু মনে না করেন তাহলে ফোনটা ধরতে পারি? কিন্তু আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা আমার কথা শুনেই ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সুন্দর একটা মিষ্টি কণ্ঠে ভেসে আসলো একটা ছোট বাচ্চার আওয়াজ। বাচ্চাটা বলছে, আপু আপু, তুমি কোথায় আছো? কখন আসবে? আমার না তোমাকে ছাড়া ঘুম আসছে না। তুমি তাড়াতাড়ি আসো না আপু, আমার যে তোমাকে ছাড়া ঘুমাতে ভয় করছে। ফোনের স্পিকার অন ছিল। কথাগুলো শুনে বুঝতে পারলাম বাচ্চাটা মেয়েটার ভাই হয়। মেয়েটা বলছে, তুমি এখনো জেগে আছো? নার্স আন্টি তোমাকে এখনো ঘুম পাড়িয়ে দেয়নি? দিয়েছিল কিন্তু আমার ঘুম আসছিল না, তাই জেগে গেছি। ফোন কিভাবে করলে? নার্স আন্টি করেছে। আমার কথা বলতে ইচ্ছে করছিল, তাই তুমি তাড়াতাড়ি আসো না আপু, আমার তোমাকে ছাড়া ঘুম আসছে না। বাবু, আমি তো কাজে আছি, এখন আসতে পারবো না, একটু পরে যাই। তুমি ততক্ষণে ঘুমাও। আমি তোমার জন্য আসার সময় চকলেট নিয়ে আসবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি নার্স আন্টিকে বলে দিচ্ছি যাতে তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপু, লাল চকলেট আনবা, ওইটা অনেক মজা। ঠিক আছে, আনবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, তাড়াতাড়ি আসো। বলেই ফোনটা টু টু শব্দে করে কেটে গেল। আমি এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এবার আপনি শুরু করতে পারেন। কিন্তু বাচ্চাটার কথা শুনে আমার মনের প্রশ্নের পাহাড় আরো বড় হয়ে গেল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম বাচ্চাটা কি হয়। ও বলল ওর ভাই। আমার এবার জানার আগ্রহ আরো বেড়ে গেল। তাই মেয়েটাকে বললাম, আচ্ছা যদি কিছু মনে না করেন কিছু কথা জানতে পারি? জি বলুন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার জীবনে বড় ধরনের ঝড় উঠেছে, যার কারণে আপনি এই পথটা বেছে নিলেন। সেটা কি আমি জানতে পারি? আপনারা তো জেনে কাম নাই, যা করতে আসছেন তাই করে বিদায় হন। এবার আমার মাথা গরম হয়ে গেল। একটু বললে কি হয়, তাই রেগে বললাম, আচ্ছা করব না, আমি চলে যাচ্ছি, দেন আমার টাকা ফেরত দেন। কিছুটা ব্ল্যাকমেল করে, কারণ আমি বুঝতে পারছি মেয়েটা বিপদে পড়ছে। প্লিজ এমনটা করবেন না। আপনি চলে গেলে আমার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো না। আর এত রাতে আমি আর কোনো কাস্টমারও পাবো না। প্লিজ এমন করেন না। আচ্ছা আপনার ভাইয়ের কি হয়েছে, আর আপনারই বা কি হয়েছে যার কারণে আপনি নিজের সতীত্বটা নষ্ট করতে পিছুপা হচ্ছেন না? সবকিছু খুলে বলুন আমাকে, তাহলে আমি যাব না। আপনি সত্যি সব শুনতে চান? তার জন্য তো জিজ্ঞেস করছি। আচ্ছা তাহলে শুনুন। আমার নাম মেহেরিমা জাহান। আমি কুমিল্লার বাসিন্দা। 1 বছর আগে মাধ্যমিক পাশ করে কলেজে উঠছি। আমার বাবা একজন দিনমজুর ছিলেন। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার মা বাবা দুইজনই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। সেদিন থেকে আমার জীবনে দুঃখের ঝড় নেমে আসে। আর লোকটা আমার মা বাবাকে গাড়ি চাপা দিয়েছিল। সেই লোকটা অনেক ধনী ছিল। আমাকে আর আমার ভাইকে ওনার সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমার মামা আর মামি দুইজন খুব লোভী। তারা ওই লোকটার কাছ থেকে টাকা নেয়, তারপর লোকটাকে চলে যেতে বলেন। আর তারপর মামি চক্রান্ত করে বাবার সব জায়গা জমি নিজের নামে করিয়ে নিয়েছিলেন। ওনারা ঠিক করেছিলেন আমাকে ওনাদের ছেলের সাথে বিয়ে দিবেন। কিন্তু ওনার ছেলে অনেক খারাপ লোক ছিলেন, নেশা করত। তাই আমি বিয়েতে রাজি হইনি। কিন্তু এতে করে ওনারা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বাধ্য হয়ে ছোট ভাইকে নিয়ে কোনো মতে পালিয়ে ঢাকা চলে আসি। ঢাকায় এসে এই ছোট্ট রুমটা ভাড়া নিই। তারপর টিউশনি করে কোনো মতন 2 ভাই বোন খেয়ে রাত কাটাতাম। এভাবেই ভালো চলছিল আমাদের ভাই বোনের জীবন। কিন্তু তাতেও দুঃখের একটুও মায়া হলো না। আবার আমার জীবনে ঝড় তুলে দিল।
একদিন ছোট ভাই খেলতে খেলতে হঠাৎ করে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার বলেছে ওর নাকি মাথায় ছোট্ট একটা টিউমার আছে, এটা অপারেশনের মাধ্যমে বের করতে হবে, না হলে দিন দিন আরো ব্যথা বাড়তে পারে আর তাতে ভাইটা মারাও যেতে পারে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম কত টাকা লাগবে। ডাক্তার বলেছে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো কোথায় এটাই ভেবে পাচ্ছিলাম না। চাকরি খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারাও একই কাজ করতে চায় আমার সাথে। আমি রাজি হলে চাকরি দেবে, না হলে দেবে না, কিন্তু আমি রাজি হই না। দিন যেতে থাকে আর আমার ভাইটা মরণের সাথে লড়াই করতে থাকে। আপনি বলুন ওইটুকু একটা ছোট বাচ্চা কি করে পারবে এত ব্যথা সহ্য করতে? তাই আর কিছু না ভেবে বেরিয়ে পড়ছি নিজের গায়ে পতিতার ছাপ লাগাতে। এতে আমার জীবন ধ্বংস হলেও আমার নিষ্পাপ ভাইটার জীবন বেঁচে যাবে। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নাই। কেঁদে কেঁদে সব কথাগুলো বলল। মেয়েটার কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কেমন যেন একটা কষ্ট অনুভব করলাম। মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা এখনো কাঁদছে। তার চোখের নোনা জলগুলো তার চোখের কাজলের সাথে মিলে একটা খেলা করছে। আমি তাড়াতাড়ি করে পকেট থেকে রুমালটা বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম, নেন, এইটা দিয়ে চোখের পানি মুছুন, কাঁদলে আপনাকে একটু ভালো দেখায় না। মেয়েটা রুমালটা হাতে নিয়ে চোখ মুছে কান্না করা বন্ধ করলো। আচ্ছা চলেন, এখন তো আপনার জৈবিক চাহিদা পূরণ করার পালা। আমি মেয়েটার এমন কথা শুনে সত্যি অবাক না হয়ে পারলাম না। কেউ এতটা নিচে নামতে পারে নিজের ভাইকে বাঁচানোর জন্য জানা ছিল না। আমি মেয়েটার গলার শব্দে আবার বাস্তবে ফিরে এলাম। আচ্ছা আপনি এবার আপনার কাজ শুরু করেন, আমি আর আপনাকে বাধা দেব না। আমার জীবনে প্রথম আপনিই সেই পুরুষ যে আমার এত কাছে এসেছে। চাইলে এখন আপনি আমার গায়ে পতিতার ছাপ বসিয়ে দিতে পারেন, পরে আবার টাকা ফেরত চাইতে পারবেন না, কারণ টাকাটা আমার খুব প্রয়োজন। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। একদিকে মেয়েটা আমার স্বপ্নের সেই রাজকুমারী, যাকে আমি মনে প্রাণে কাছে চাইছি, তবে সেটা স্বপ্নই ছিল এতদিন। আজ এত কাছে পেয়েও কি আমি তাকে হারিয়ে ফেলবো? তবে কি সে শুধু আজকে রাতটাই আমার? ভাবনাতে পড়ে গেলাম। না না, এ কিছুতেই হতে পারে না। এই মেয়েকে আমি সারা জীবন পাশে চাই। যেই মেয়ে ছোট ভাইয়ের জন্য নিজের সতীত্ব বিলি করতে রাজি, সেই মেয়ে আর যাই হোক প্রতারক হতে পারে না। এই মেয়ের মন যে জয় করতে পারবে, জীবনের বিনিময় হলেও তাকে আগলে রাখবে। না না, একে হারাতে পারবো না। তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই জানি না। প্রথম দেখায় যাকে ভালোবেসে ফেলছি, তাকে কি করে হারাতে দিতে পারি? মনের মধ্যে হাজারো ভাবনা ঢেউ তুলছে। চুপ করে বসে থাকতে দেখে মেয়েটা বলল, কি হলো, কি ভাবছেন? কই কিছু না তো। দেখুন, আমার কাছে বেশি সময় নেই, ভোর হতে আর অল্প সময় বাকি আছে। তারপর কিন্তু আর কিছু করতে পারবেন না বলে দিলাম। আর টাকার আশা ছেড়ে দেন। আর কিছুই করতেও চাই না। মেয়েটা অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আর কিছু করতে চান না মানে? মানে কিছু না, করতে চাই না এটাই বললাম। দেখুন, করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কিন্তু টাকা ফেরত পাবেন না। এবার আমার মাথায় রাগ উঠে গেল। বারবার শুধু টাকার কথা বলে। অবশ্য এতে মেয়েটার কোনো দোষ নেই। ওর জায়গায় অন্য মেয়ে থাকলেও একই কথা বলতো। না, আর দেরি করা ঠিক হবে না। মেয়েটা আমার মনের কথা খুলে বলি, দেখি যদি রাজি হয় তাহলে আমার জীবন ধন্য। আচ্ছা, একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করেন? আবার কি কথা? দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। সময় নেই মানে? আর কোনো জায়গায় কাস্টমার ওয়েট করছে নাকি? না তা না, যাক বাদ দেন, বলেন কি বলবেন শুনি। এরপর আমি যা বললাম এতে মেয়েটা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। চলুন দেখা যাক। আসলে কথাটা হলো, কি বলেন? না মানে আসলে কথাটা হলো, কি বলা দরকার বুঝতে পারছিলাম না। কি মানে মানে করছেন? যা বলার সোজাসুজি বলেন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। কথাটা বলেই মাথা নিচু করে ফেলি। আর এদিকে মেয়েটা যেন আকাশ থেকে পড়লো আমার এমন একটা কথা শুনে। এটার জন্য মেয়েটা মোটেও তৈরি ছিল না। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? দেখুন, আবেগের বশে কোনো কথা বলা উচিত না। আপনি যা করতে এসেছেন তাই করে বিদায় হন। আমি আবেগের বশে কথা বলছি না, যা বলছি মন থেকে বলছি। আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি আর আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, এই মুহূর্তে আপনার আবেগটা কাজ করছে, তাই এসব কথা বাদ দেন প্লিজ। আপনি আপনার কাজ করে চলে যেতে পারেন। আর হ্যাঁ, বিয়ে করে কি করবেন শুনি? যেটা বিয়ে করে পাবেন সেটা তো বিয়ের আগেই পেয়ে যাচ্ছেন। তাহলে আর বিয়ে করবেন কেন, তাও আবার আমার মতো একটা পতিতার সাথে? মেয়েটার এমন কথা শুনে ভীষণ রাগ উঠল। মন চেয়েছিল কষিয়ে 2টা থাপ্পড় দিতে। আরে হেতিকে ভালোবাসি বলে মুখে যা আসে তাই বলে যাবে নাকি? দেখুন, বিয়ে মানেই যে সেক্স করা তা কিন্তু নয়। বিয়ের আরও অনেক ভালো দিক আছে। আমি আপনাকে আমার সারা জীবনের সুখ দুঃখের সাথী বানাতে চাই।
বলেন, হবেন কি আমার পথ চলার সাথী? মেয়েটা কি বলবে বুঝতে পারছে না, কি বলা উচিত তার এখন। মেয়েটা একটা ভাবনার মধ্যে ডুবে গেল। একটা আপত্তিকর ছাপ দেখতে পারছিলাম তার মুখে। মেয়েটা বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যা করতে এসেছেন তাই করে চলে যান। এতিম মেয়ের ওপর কোনো দয়া দেখানোর দরকার নেই। এসব শুনে আমার মাথায় আরও বেশি গরম হয়ে যায়। নিজেকে আর আটকে রাখতে পারি না। ঠাস করে মেয়েটার গালে চর বসিয়ে দেই। মেয়েটার গালে হাত দিয়ে বসে আছে। বুঝতে পারলাম চরটা খুব জোরেই লেগেছে, কারণ চর খেয়ে মেয়েটা বিছানার কোণে ছিটকে পড়ে। আমি এমন কিছু করব সে স্বপ্নে ভাবতে পারে নাই। ওই, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি, তাই তোর এত কথা সহ্য করছি। নয়তো তোকে খুন করে কখন চলে যেতাম। এখন বল, বিয়ে করবি কি না? না, করবো না আপনাকে বিয়ে। হাসছেন কেন? তুই যদি এখন আমাকে বিয়ে করতে রাজি না হোস, তাহলে কাল সকাল হওয়ার আগে তোকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি পুলিশকে বলবো তুই একটা বেশ্যা মেয়ে। তাই বলছি, চুপচাপ মেনে নে। আমি তোকে সত্যি ভালোবেসে ফেলছি, আর আমাকে বিয়ে করলে তোর ভাইও বেঁচে যাবে। না প্লিজ, এমনটা করবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ি, পুলিশকে ডাকবেন না। তাহলে আমার ভাইটার কি হবে? ওইটুকু একটা বাচ্চার প্রতি দয়া করেন, পুলিশকে ডাইকেন না। আপনার দুটি পায়ে ধরে বলছি। সাথে সাথে আমার পায়ে হাত দিয়ে ধরে বসে। তোর জায়গা আমার পায়ে নয়, তোর স্থান আমার মনে। তুই কিছু চিন্তা করিস না। তোর ভাইয়ের অপারেশনের সমস্ত দায়িত্ব আমার, কিন্তু তোকে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না, এটা করেন না প্লিজ। আপনি যা বলবেন তাই রাজি। তবু পুলিশকে ডাইকেন না। আমি আপনাকে বিয়ে করতে রাজি। নিজের অজান্তেই আমার মুখে একটা হাসি ফুটে ওঠে। আমি মেয়েটার গালে হাত দিয়ে তার চোখের পানি মুছে দেই। তারপর তার কপালে আলতো করে একটা চুমু খাই আর বলি, যাও এখন শুয়ে পড়ো। খেয়াল করলাম তার গালটাতে চড় মারার ফলে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। কিন্তু আপনার পরিবার কি আমার মতো একটা এতিম মেয়েকে মেনে নেবে? এই চুপ! কে বলেছে তুমি এতিম? আমি আছি না তোমার সাথে? খবরদার আর নিজেকে এতিম বলবে না। কথাটা শোনার পর মেয়েটা হাউমাউ করে কেঁদে ফেললো। কাঁদুক সে, আজকে তার জীবনের শেষ কান্না। আর কোনোদিন ও তাকে কাঁদতে দিব না। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, যাও গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, সকালে তোমার ভাইকে দেখতে যেতে হবে তো। মেয়েটা কোনো কথা না বলে চুপচাপ বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়লো। খেয়াল করলাম মেয়েটা বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। আমার মন চাইছিল ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, কেঁদো না, আমি আছি তোমার পাশে। কিন্তু সেই অধিকারটুকু এখনও পাইনি। তাই আর কিছু না বলে আমি একটা বালিশ আর চাদর নিয়ে মাটিতে বিছানা পেতে শুয়ে পড়ি। এখনও কান্নার গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। এখন কি আমার ওকে সান্ত্বনা দেওয়া উচিত হবে? মনে মনে ভাবছি, মেয়েটাকে এইভাবে জোর করে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে নাকি? না না, যা করছি ঠিকই করছি। পতিতা হয়ে সমাজে বসবাস করার চেয়ে আমার বউ হয়ে থাকা অনেক ভালো। এমনিতেই মেয়েটা সব কিছু হারিয়ে নিঃস্ব। এখন তার শেষ সম্বলটা যদি হারিয়ে পতিতার পরিচয়ে জীবন কাটায়, তাহলে হয়তো বেশি দিন বাঁচবে না। আর এমনিতে আমি ওকে প্রথম দিকে ভালোবেসে ফেলছি। ও শুধু আমার। ওকে যে করি হোক আমার করে পেতে হবে। পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে হলেও আমি এই মেয়েটাকেই বিয়ে করব। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। একটু পর হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি রীতিমতো ভয় পেয়ে লাফিয়ে উঠছি। উঠে দেখি মেয়েটা ভয় চুপসে গেছে। আমি ওর কাছে তাড়াতাড়ি করে গিয়ে ওকে জড়িয়ে ধরি, আর মেয়েটাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেললো। আমার বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা স্বপ্ন দেখে ভয় পাইছে। কি হলো, কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? আমার আমার ভাই, আমার ভাই কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, মেয়েটা ওর ভাইকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছে। তোমার ভাই হসপিটালে, তুমি জানো না? মেয়েটার হুঁশ ফিরল। এতক্ষণ ভয় গোড়ের মধ্যে ছিল। হুঁশ ফিরতেই আমাকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর তার কান্নার মাত্রা আরও বেড়ে গেল। ইস, কত সুন্দর লাগে কাঁদলে, একদম বাচ্চাদের মতো। কিন্তু এখন রোমান্স করার সময় নাই। ওই, কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। মেয়েটা তার চোখের পানি মুছে কান্না বন্ধ করে। কি হলো, বলো, কি হয়েছে? আচ্ছা, কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? আর আমাকে কি সত্যি বিয়ে করতে চান? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনার পরিবারের সবাই কি আমাকে মেনে নেবে? পরিবার বলতে তেমন কেউ নেই, আছে শুধু বাবা। বাবা তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, আর আমি সারাদিন ঘুরি ফিরি আর খাই। আর আপনার মা? শুনেছি উনি নাকি আমার জন্মের পর মারা গেছেন। ছোটবেলা থেকেই বাবা আমার সব কিছু দেখাশোনা করছেন। এইভাবে কথা বলতে বলতে ভোরের আজান দিয়ে দিল। মেয়েটা আমাকে বলল, আচ্ছা, এখন আজান দিচ্ছে, যান আপনি নামাজটা পড়ে আসুন। আমি ভাবলাম কিছুটা দুষ্টামি করা যাক। আসলে আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। বলেই মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম।
আর খেয়াল করলাম মেয়েটার মুখে একটা হাসির ঝলক। ওই কি করছেন যান, নামাজটা পড়ে আসুন আগে, তারপর ঘুমায়েন। না না, আমি যাব না, আমি ঘুমাই, তুমি পড়ো। আমি কোনো বেনামাজি পুরুষকে বিয়ে করতে পারবো না, কারণ যে তার সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারে না সে আমাকে কি ভালোবাসবে। বুঝেছি, আপনি আমার সাথে মজা করছেন এতক্ষণ। নেন, আপনার টাকা নেন, যান এখান থেকে। আপনাকে বিয়ে তো দূরের থাক, আপনার চেহারাও দেখতে চাই না। আমি সাথে সাথে উঠে পড়লাম, ওর দিকে করুণ চোখে তাকিয়ে থাকলাম। এখন আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছো, বিয়ের পর কি করবে শুনি? সেটা পরে ভেবে নিব, এখন যান। আচ্ছা যাচ্ছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে এসে দেখি নাস্তা রেডি। মেয়েটা আমাকেই দেখেই বলল, চলে আসছেন, বসুন, নাস্তাটা করে নেন। নাস্তা বানালে কখন? এই তো একটু আগে। আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। আমি মনে মনে খুশিতে নাচতেছি। বিয়ের আগে হবু বউয়ের হাতে রান্না খাবো, উফ কি খুশিটাই না লাগছে। আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। তারপর আমাকে খাবার বেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি খাবে না? খাবো পরে, আপনি আগে খেয়ে নিন। না, তুমি বসো, দুজনে একসাথে খাবো। ওকে খাবার টেবিলে বসানোর জন্য ওর হাত ধরতে চিৎকার করে উঠল। দেখলাম ওর চোখ বেয়ে নোনা পানি ঝরছে। কি হলো কিছুই বুঝলাম না। খাবার টেবিল থেকে উঠে পড়লাম। চোখ পড়ল ওর হাতের উপর, দেখলাম অনেকখানি পুড়েছে। এটা কিভাবে হলো তোমার? একটু ছ্যাঁকা লাগছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। যান, আপনি খেয়ে নেন। সমস্যা নাই মানে? কতখানি পুড়ছে আর তুমি বলছো একটুখানি? ওষুধ লাগাওনি? লাগিয়েছি। আচ্ছা এখানে বসো। আমি ওকে জোর করে টেবিলে বসালাম। তারপর ভাতের প্লেটটা হাতে নিয়ে ওকে খাইয়ে দিতে শুরু করলাম। খেতে চাইছিল না, তাও জোর করে খাওয়াইছি। খাওয়া দাওয়া শেষ করে দুইজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য হসপিটাল, যেখানে ওর ভাই চিকিৎসাধীন রয়েছে। যাওয়ার সময় মেয়েটা ওর ভাইয়ের জন্য একটা চকলেট কিনলো। টাকাটা আমি দিতে চাইছিলাম, কিন্তু ও দিতে দেয় নাই। পরে দুইজনে হাসপাতালে পৌঁছে গেলাম। বাচ্চা ছেলেটা ওর আপুকে দেখে দৌড়ে এসে তার কোলে উঠে পড়ে। মেয়েটা তার ভাইয়ের গালে চুমু খেলো। বাচ্চাটাও ওর বোনের গালে পাপ্পি খেলো। তারপর বাচ্চাটা চোখ পড়লো আমার উপর। বাচ্চাটা তার আপুকে জিজ্ঞেস করলো, আপু আপু, ওই আঙ্কেলটা কে? ওই আঙ্কেলটা তোমাকে দেখতে আসছে। ও আমাকে দেখতে আসছে? বাচ্চাটার মুখে আঙ্কেল শব্দটা শুনে আমি তো মেরে গেছি। বলে কি পুচকুটা, আমি আর আঙ্কেল এখনো বিয়ে করলাম না, আর দাড়িও তো নেই। শিওর হওয়ার জন্য গালে আর একবার হাত দিয়ে দেখলাম দাড়ি উঠছে কিনা। না, কোনো দাড়ি নেই। তাহলে এই পুচকুটা আঙ্কেল বলল কেন? আর মেয়েটাও পারে বটে, আমাকে আঙ্কেল বলছে। আরও মুচকি মুচকি হাসি দিচ্ছে। যা, আজকে মনে হয় বুড়োই হয়ে গেলাম। ওই আঙ্কেলটা তোমাকে দেখতে আসছে। আমার আর কিছু করার নাই। বাচ্চাটা তার আপুর কোল থেকে নেমে গেল। তারপর আমার কাছে আসলো। আমি হাঁটু গেড়ে তার সামনে বসলাম। আঙ্কেল আঙ্কেল, আপনি সত্যি আমাকে দেখতে আসছেন? হ্যাঁ, তোমার জন্যই তো আসছি। তার আগে তুমি আমাকে ভাইয়া বলে ডাকো, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট আঙ্কেল? দেন না, দেন দেন। উফ, আবার আঙ্কেল? ভাইয়া বলো তাহলে দিব। আচ্ছা আগে দেন, দেখি দেখি। চোখ বন্ধ কর তোমার। বাচ্চা মানুষ তো, তাই বলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। আমি একবার মেয়েটার দিকে তাকিয়েছিলাম, খেয়াল করছি মুচকি মুচকি হাসছে। এবার চোখ খুলো। পকেট থেকে একটা কিটক্যাট বের করে তার চোখের সামনে ধরি। ওয়াও আঙ্কেল, এত বড় চকলেট! এটা আমার জন্য? দূর চাই, বাচ্চাটা তো মহাপাজি, কিছুতেই কথা শুনছে না। আবারও আঙ্কেল বলছে, হ্যাঁ এটা তোমার জন্য, কিন্তু তোমাকে দিব না। কথাটা শোনা মাত্র বাচ্চাটার মুখটা কালো হয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আরে কি হলো তোমার? এমন মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল কেন? এই চকলেটটা তোমার, তোমার জন্যই তো এনেছি। কিন্তু তার আগে ভাইয়া ডাকো একবার। বাচ্চাটা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, সত্যি এটা আমার জন্য? তোমার জন্য, কিন্তু এখন থেকে ভাইয়া বলে ডাকবা, কেমন? কথাটা বলে বাচ্চাটার হাতে চকলেটটা ধরিয়ে দিলাম। সাথে সাথে বাচ্চাটা আমার গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, তুমি অনেক ভালো। তাই তুমিও অনেক ভালো। আচ্ছা ভাইয়া, এই চকলেটটা অনেক দামি তাই না? বেশি না, একটু। ও আচ্ছা, তাহলে এটা নিয়ে নাও, এটা আমার লাগবে না। আমি অবাক হয়ে গেলাম। কেন কেন? চকলেটটা কি তোমার ভালো লাগে নাই? ভালো লেগেছে, কিন্তু আপু বলেছে দামি জিনিস আমাদের মতো গরিবের কপালে নাকি জুটে না।
আর চকলেটটা এত দামি, এই টাকাও আপু দিতে পারবে না। তাই বলছি এটা নিয়ে নিন, আমার একটা দিয়ে হবে। বাচ্চাটা এমন একটা কথা শুনে আমার মাথা গোলাতে শুরু করলো। আমি একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটার মুখখানিও কালো হয়ে গেছে। সত্যি কতটা কষ্টেই না এতদিন জীবনযাপন করছে। যাই, বাচ্চাটাও বুঝতে পেরে গেছে টাকার মূল্য। দুনিয়াতে সব টাকারই খেলা। হঠাৎ বাচ্চাটার ডাকে আবার ধ্যান ভাঙলো। ভাইয়া এই নাও, আমার এটা লাগবে না, আমি একটাই খাবো। আরে, এটার টাকা তোমাকে দিতে হবে না। দোকানদার তোমার সাথে দেখা করতে এসেছে শুনে এমন একটা দিয়ে দিছে। তুমি নাকি চকলেট খুব ভালোবাসো, তাই তো তোমার পছন্দের লাল চকলেটটা দিল। সত্যি বলছো? সত্যি। এখন যাও, গিয়ে শুয়ে আরাম করে খাও। ওকে ভাইয়া। বলেই সাথে সাথে আমার গালে আরেকটা চুমু দিয়ে দৌড়ে ওর আপুর কাছে চলে গেল। ওর আপু মানে মেয়েটা তাকে বেডে বসিয়ে দিয়ে চকলেট খেতে বলল। বাচ্চাটা মহা আনন্দে চকলেট খাচ্ছিল। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায়, বলল, চকলেট কখন কিনলেন? আমি তো দেখলাম না। তোমাকে না বলে কিনেছি বললে কি কিনতে দিতে? তাই না বলে লুকিয়ে কিনছি। ও আচ্ছা। চলো। কোথায়? ডাক্তারের কাছে। দেখি আর একবার কি বলে তা নিজের কানে শুনি। মেয়েটাও আর কোনো আপত্তি করলো না। তার ভাইকে বলে আসলো কোথাও যেন না যায়, আর যেন দুষ্টামি না করে। আর বাচ্চাটা মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল। কারণ পুচকুটা চকলেট খাওয়ায় ব্যস্ত। আমি আর মেয়েটা যেতে যেতে কথা বলছি, কিন্তু ডাক্তারের কেবিনে ঢুকেই খেলাম এক ধাক্কা। অবাক হয়ে গেলাম। কারণ কেন জানেন? চলুন দেখা যাক। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। ডাক্তারকে দেখে আমি পুরো মেরে গেলাম। কারণ ডাক্তারটা আমার আব্বুর বন্ধু আর আমাদের ফ্যামিলি ডাক্তার। আরে এ তো দেখছি অলোক বাবার জীবন। তা এতদিন পর কই থেকে এলে? আঙ্কেল, আপনি এখানে কিভাবে? এই তো 6 মাস হলো বদলি হয়ে এসেছি। তা তোমার বাবার কি খবর? সে এখন কেমন আছে? আর তুমি হঠাৎ কি মনে করে? আমার আর আঙ্কেলের আলাপ দেখে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। জি আঙ্কেল, আব্বু ভালো আছে। আসলে হয়েছে কি আঙ্কেল, আমি ওর ভাইয়ের ব্যাপারে একটু জানতে চেয়েছিলাম। কি হয়েছে এর ভাইয়ের? ও এই কথা, আচ্ছা বসো বলছি। দুইজনেই চেয়ারে বসে পড়লাম। তারপর ডাক্তার আঙ্কেল আমাকে সব খুলে বললেন। বেশি কিছু না, একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আপনি যা করার করুন, যত টাকা লাগে আমি দেব, কিন্তু বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা চিন্তা করো না, আমি পার্সোনাল ভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করব। তাহলে আঙ্কেল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা শুরু করে দিন। আমরা তাহলে এখন উঠি। সে কি, এইমাত্র তো এলে আর এখনই বলছো উঠি? কিছু চা নাস্তা খেয়ে যাও। না আঙ্কেল, আজ না, অন্যদিন। বলেই আমরা উঠে হাঁটা শুরু করলাম। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়েছিলাম। ঘন কালো কুয়াশায় যেন তার সুন্দর মুখটা ঢেকে গেছে। কোনো কথা বলছে না, চুপচাপ। আমি কেবিন থেকে বের হওয়ার আগে ডাক্তার আঙ্কেল আমাকে ডাক দিল। বাবা অলোক, শোনো। আমি আর মেয়েটা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। পিছনে ফিরে তাকিয়ে বললাম, জি আঙ্কেল বলুন। ডাক্তার আঙ্কেল চেয়ার থেকে উঠে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলছে, বিয়েটা করবে শুনি? দেখি কি করা যায়। চালিয়ে যাও বাবা, তোমাদের দুজনকে বেশ মানিয়েছে। আমি আর কিছু বললাম না, শুধু একটু হেসে চলে আসলাম। কিন্তু এদিকে মেয়েটার মন এখনো খারাপ। হয়তো তার ভাইয়ের কথা ভাবছে। কি হলো, কি ভাবছো? মেয়েটা চমকে গেল। কই কিছু না তো। চুপচাপ যে, কোনো কথা বলছো না যে? এমনি। আর কোনো কথা বললো না। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ জানি এর মন ভালো নেই। পরের দুইজনে বাচ্চাটার কাছে গেলাম। আমি মেয়েটাকে বললাম, শুনো, আমি কিছুক্ষণের জন্য একটু বাসায় থেকে ঘুরে আসি। বাবার সাথে কিছু কথা আছে তো তাই। মেয়েটা ওর ছোট ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আচ্ছা। আর কিছু বললো না, হয়তো লজ্জাবোধ কাজ করছে তাই। আচ্ছা তাহলে আমি এখন আসি। চিন্তা করো না, আমি বিকাল হওয়ার আগে চলে আসবো। ওকে। মেয়েটির কাছে থেকে বিদায় নেওয়ার আগে মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলে গেল। কিন্তু কি আর করার, জানি সে প্রশ্রয় দেবে না। তাই হসপিটাল থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসে উঠে বসলাম। মনের মধ্যে এই 2 দিনে মেয়েটিকে নিয়ে অনেক স্বপ্ন এঁকে ফেলেছি। যে করি হোক, এই স্বপ্নগুলোকে আমার পূরণ করতেই হবে। মেয়েটিকে ছাড়া যে আমি এক মুহূর্ত ভাবতে পারছি না। সারাদিন শুধু ওর কথাই মনে পড়ে। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসার টান। বেশ বুঝতে পারছি মেয়েটার মন এখনও খারাপ, কারণ চলে আসার সময় ওর মুখটা কেমন কালো হয়ে গিয়েছিল। আর এদিকে বাড়িতে গিয়ে প্রথমেই বাবাকে সব কিছু খুলে বলবো ভাবছি। ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে বাসার সামনে আসলাম। তারপর গেটে টোকা দিতে দারোয়ান কাকা গেট খুলে দিল। আলোক বাবা, তুমি কালকে সারা রাত কোথায় ছিলে জানো? বড় সাহেব কত চিন্তা করেছিল তোমার জন্য। বন্ধুদের সাথে ছিলাম কাকা, কিন্তু এতে চিন্তা করার কি আছে? আমি তো বাবাকে বলেই গিয়েছিলাম যে আমি রাতে বাড়িতে নাও ফিরতে পারি। এই নাও, বড় সাহেব এগুলো তোমাকে দিতে বলেছিল।
এগুলো কি? আর বাবা কোথায়? বড় সাহেব কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন, যাওয়ার আগে এই কাগজ আর চাবিটা দিয়ে গেছেন। আমি আর কিছু বললাম না, নর্মালিভাবে বিহেভ করলাম। তারপর চাবিটা আর কাগজটা হাতে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলাম। ঘরে গিয়ে ঢুকতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, চারিদিকে নিস্তব্ধতা কাজ করছে। তারপর ঘরের জানালা খুলে দিলাম, বাইরের একটু ঠান্ডা বাতাস বইছে। এরপর আমি আমার রুমে গেলাম, টেবিলের ওপর কাগজ আর চাবিটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে একটু বিছানায় হেলান দিতেই চোখ পড়লো সেই কাগজটার উপরে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে কাগজটাকে হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে হঠাৎ করে বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে গেল। চলুন দেখা যাক কি লেখা আছে কাগজটিতে। ডিয়ার আলোক, হঠাৎ করে একটা জরুরি মিটিং এর জন্য 1 মাসের জন্য আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে। তোমাকে কথাটা কাল রাতেই বলবো ভাবছিলাম, কিন্তু তুমি সারা রাত বাড়িতে ফেরোনি। খুব ভোরে আমাকে দেশ ছেড়ে যেতে হবে, তাই রাতে তোমাকে ফোন করেছিলাম কথা বলার জন্য, কিন্তু তোমার ফোন অফ ছিল। জানি না এভাবে আর কতদিন চলবে। যাই হোক বাবা, নিজের খেয়াল রাখবে। সময় হলেই আমি তোমাকে ফোন করব। বেশি রাত করে বাইরে থাকবে না, আর নিজের প্রতি একটু যত্ন নিবে, কেমন? আর হ্যাঁ, তোমার হাত খরচের জন্য আলমারিতে কিছু টাকা রাখা আছে, সেখান থেকে যা খুশি খরচ করো, কিন্তু নিজের দিকে একটু খেয়াল রেখো, কেমন? আসি, ভালো থাকবে, বাই। এই লেখা ছিল। সত্যি আমি বাবার অবাধ্য সন্তান, কোনো দিনও তার একটা কথাও শুনিনি। অনেকবার বলেছিল তার সাথে ব্যবসার কাজে হাত লাগাতে, কিন্তু আমি তা শুনিনি, কারণ আমার কাজ করতে ভালো লাগতো না। সত্যি খুব খারাপ লাগছে। মা মারা যাওয়ার পর থেকে বাবা বিয়ে করেনি, এই ভয় যদি সৎ মায়ের মতন আমাকে কষ্ট দেয়। ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করছে, তাই আজ আমি এই রকম। মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম। চিঠিটা টেবিলে রেখে দিলাম, তারপর বিছানায় গিয়ে হেলান দিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখের পাতা দুটো এক হয়ে গেল বুঝতেই পারলাম না। অনেকক্ষণ পর মনে হলো খুব গরম পড়ছে, শরীর ভেজা ভেজা মনে হচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না। ঘুমকে পরাজিত করলাম। চোখ খুলে বুঝতে পারলাম কারেন্ট চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 3টা বেজে গেছে। সাথে সাথে আমার মাথায় হাত, এত বেলা হয়ে গেছে। আর ওদিকে না জানি মেয়েটির কি অবস্থা। দুপুরে কিছু খেয়েছে কিনা তাও জানি না। আর কিছু না ভেবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে 3টা 30 বেজে গেল। হসপিটালের ভিতরে গিয়ে দেখি মেয়েটি এখনো তার ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সামনে গিয়ে একটু গলা ছেড়ে কাশি দিলাম। মেয়েটা আমার দিকে ঘুরে তাকায়, কিন্তু কোনো রিয়াকশন নেই। ও ঘুমিয়ে পড়ছে। হুম দুপুরে খাবার খাইছে? হুম খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তুমি কিছু খাইছো? মেয়েটা কিছুটা ভ্রু কুচকে গেল। না মানে হ্যাঁ, খেয়েছি। আর আপনি? না, এখনো খাইনি। চলো এখন খাবো। তো যান, খেয়ে আসেন, আমি এখানেই আছি। তুমি কিছু খাবে না আমি জানি, তুমিও না খেয়ে আছো। না, আমি খেয়েছি, আপনি যান, খেয়ে আসেন। জানি মেয়েটার মনের অবস্থা ভালো নেই, কিন্তু না খেয়ে থাকলে তারও শরীর খারাপ করতে পারে। দেখো, মিথ্যা বলে লাভ নেই, আমি জানি তুমি কিছু খাওনি। মেয়েটা হয়তো মনে মনে ভাবছে যে আমি কিভাবে জানলাম যে না খেয়ে আছি। না মানে আসলে পরে খেয়ে নিব, আপনি খেয়ে আসুন। না, তুমি না খেলে আমিও খাবো না। আর জানো, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু তুমি তো খাবে না, তাই না? তাহলে আমিও খাবো না, এতে আমার মরণ হয় হোক। বলেই একটা চেয়ারে বসে পড়লাম। মেয়েটা বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। দেখুন, জেদ করবেন না প্লিজ। আমার ভাইকে রেখে এখন আপনার সাথে কিভাবে যাব বলুন? হঠাৎ যদি উঠে পড়ে, আমাকে দেখতে না পেলে কান্নাকাটি শুরু করবে। আমি জানি মেয়েটারও খিদা লাগছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। সব মেয়েরা এমনই হয়, মনের ভিতরে লুকানো কথা কোনোদিনও মুখ ফুটে বলবে না। কিন্তু তোমার ভাই তো এখন ঘুমাচ্ছে, চিন্তা করো না, ওর উঠে পড়ার আগে আমরা চলে আসব। আর উঠে পড়লে ওর নার্স আন্টি তো আছেই দেখে রাখার জন্য, তাই না? তাই প্লিজ চলো আমার সাথে। অনেক জোরাজোরি করার পর রাজি করালাম। একজন নার্সকে বাচ্চাটা সামনে রেখে দুজনে বেরিয়ে পড়লাম। হসপিটালে সিঁড়ি দিয়ে নামছিলাম দুজনে। হঠাৎ করে মেয়েটা পায়ে হোঁচট খেয়ে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমি তাড়াতাড়ি করে ধরে ফেলি, এতে মেয়েটা কিছুটা লজ্জাবোধ করে আর পায়ে একটু আঘাত পায়। হাঁটতে পারছে না মেয়েটা, হয়তো পায়ে একটু বেশি ব্যথা পাইছে। আমার কাঁধে হাত রেখে হাঁটা শুরু করলো, কিন্তু এমন করে খুঁড়িয়ে হাঁটলে সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে আমার খিদেই প্রাণ যায়। দূর চাই, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। মেয়েটার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে মেয়েটাকে কোলে তুলে ফেললাম। ওরে বাবা রে, কি ভারী রে, দেখে বোঝা যায় না কিন্তু পুরাই ময়দার বস্তা। আমি এমন কিছু একটা করব তা মেয়েটা কখনো ভাবেনি। লজ্জায় সে তার চোখ বন্ধ করে ফেলে। আমি আস্তে আস্তে করে মেয়েটাকে নিয়ে নামছি। কি রোমান্টিক সিন, দেখলে আপনাদেরও হিংসে হবে, যেমন হিংসে হয়েছিল হাসপাতালের মানুষগুলোর। হ্যাঁ, হসপিটালে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তাকিয়ে থাক, তাতে আমার কি? আমি তো আমার হবু বউকে কোলে নিয়েছি।
অবশেষে মেয়েটাকে গাড়িতে বসিয়ে দিলাম। তারপর গাড়ি চালানো আরম্ভ করলাম। গাড়ি চালানোর সময় মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখি লজ্জায় মেয়েটার মুখখানি লাল হয়ে গেছে। আর আমার তো হাসতে হাসতে দম যায়, কিন্তু তাও নিজের হাসিকে কন্ট্রোল করলাম, কারণ এখন যদি হাসি তাহলে কপালে দুঃখ আছে। মেয়েটা চুপচাপ বসে আছে আর আমি গাড়ি চালাচ্ছি। কি হলো, কিছু বলছো না যে? আপনি আমাকে এইভাবে কোলে নিলেন কেন? তুমি তো হাঁটতে পারছিলে না তাই। এরপর থেকে আমার পারমিশন ছাড়া আমাকে এইভাবে কোলে নিবেন না, বুঝছেন? ওকে। আমি মনে মনে বলছি, দাঁড়াও না, একবার শুধু বিয়েটা করে নিই, তারপর তোমাকে দেখাবো কে কার পারমিশন নিয়ে কি করবে। এমন টাইট দিব জীবনেও ছুটতে পারবা না। আচ্ছা, তোমার পায়ে কি খুব ব্যথা করছে? না। আর কোনো কথা বললাম না। গাড়িটা একটা বড় রেস্টুরেন্টের সামনে পার্ক করলাম। তারপর দুজনে ভিতরে গিয়ে বসলাম। আমি তার দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম কি খাবে তা অর্ডার করতে, কিন্তু সে বলল আপনার যা খুশি অর্ডার করুন। তাই আমি নিজেই অর্ডার করলাম। খাবারের নামগুলা অজানা থাক, বললে আবার আপনাদের লোভ লাগবে। ওয়েটার খাবার পরিবেশন করে দিয়ে গেল, কিন্তু মেয়েটা কিছু খাচ্ছে না, শুধু আর চোখে খাবারের দিকে তাকাচ্ছে। কি হলো, খাচ্ছ না যে? নাও, খাওয়া শুরু করো। না মানে এত ভালো ভালো খাবার আগে কখনো খাইনি তো, তাই জানি না কিরকম খেতে। আর আমার ভাই ওসব কোনোদিনই দেখেনি। ওকে ছাড়া আমি এত ভালো ভালো খাবার কিভাবে খাবো বলুন? ও আচ্ছা, এই কথা। চিন্তা করো না, তোমার ভাইয়ের জন্য নিয়ে যাব। আর এই খাবারগুলো খুবই ভালো আর সুস্বাদু, বিশ্বাস না হলে খেয়ে দেখো একটু। তারপর মেয়েটা খাওয়া শুরু করলো, কিন্তু কেন জানি মনে হচ্ছে ওর খেতে খুব কষ্ট হচ্ছে। মুহূর্তেই মনে পড়লো ওর তো হাতে ছ্যাঁকা খাইছে, হয়তো এই জন্য খেতে কষ্ট হচ্ছে। আমার মনে কুবুদ্ধি ধরা দিল, মেয়েটাকে নিজের হাতে খাইয়ে দিবার ভাবতে দেরি, কিন্তু করতে দেরি করিনি। সঙ্গে সঙ্গে উঠে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা কিছুটা চমকে গেল। কি হলো, তোমার খেতে অসুবিধা হচ্ছে? তাও আমাকে বলতে পারছো না? না মানে আসলে হাতে একটু জ্বালা করছে। আচ্ছা, তোমার খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। না ঠিক আছে, আমি খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হইছে, জানি কেমন খেতে পারবে। চুপচাপ বসো এখানে, কোনো কথা বলবে না। মেয়েটা আর কোনো কথা বলল না। আমি খাবার প্লেট হাতে নিয়ে খাইয়ে দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম মেয়েটা কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? কিছুই বুঝলাম না। ঝাল লাগলো নাকি? এই কি হলো, তোমার কাঁদছো কেন? কই কিছু না তো। তাহলে কাঁদছো কেন? কই কোথায় কাচ্ছি? ওই এমনি চোখে কি জানি পড়লো। আমি কি বোকা নাকি? নিজেকে চালাক ভাবো তুমি। সত্যি করে বলো কি হয়েছে? আসলে এইভাবে তুলে আমার মা বাবা খাইয়ে দিতেন তো, তাই আজকে আপনি খাইয়ে দিতেই ওনাদের কথা মনে পড়ে গেল। ধুর পাগলি, খাওয়ার সময় এইভাবে কেউ কাঁদে নাকি? একদম কাঁদবে না। ওনারা সবসময় তোমার পাশেই আছে, তোমাদের জন্য সবসময় দোয়া করে। আর তোমরা যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে যে ওনাদের আত্মা কষ্ট পাবে। হুম। আচ্ছা, এবার লক্ষ্মী মেয়ের মতো হা করো, আর একদম কাঁদবে না। পুরো খাবারটা শেষ করতে হবে। তোমাকে আরও মোটু হতে হবে, কারণ আমি চিকন চাকন মেয়ে পছন্দ করি না, বুঝলা? কথাটা শুনেই মেয়েটার মুখের হাসির ঝলক দেখতে পেলাম। কি সুন্দর মায়াবী হাসি। বারবার এই হাসির ওপর আমি ক্রাশ খাই। ওকে খাওয়ানোর পরে নিজেও খেয়ে নিলাম। তারপর বিল মিটিয়ে দিলাম। পরে আবার মন চাচ্ছিল মেয়েটাকে কোলে নেই, কিন্তু সে তো মানা করে দিছে, তাই নিতে পারলাম না। কিন্তু তাও আমার কাঁধে হাত রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির ভিতরে গিয়ে বসলো। আমি গাড়ি চালাতে শুরু করলাম। মাঝপথে মেয়েটা বলল, ওই প্লিজ প্লিজ গাড়িটা থামান প্লিজ। কেন, কি হয়েছে? আহ, এত কথা না বলে থামান না। আমি আর কোনো আপত্তি না করে মারলাম ব্রেক। গাড়িটা থেমে গেল। আমি আর মেয়েটা দুইজনেই গাড়ি থেকে নামলাম। এখন আবার কোথায় যাবে? ওই যে দেখছেন একটা রাস্তার ওই পাশে একটা মাঠ আর একটা পুকুর দেখা যাচ্ছে, ওইখানে একটু নিয়ে যাবেন প্লিজ। কেন? আসলে আমার পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে, নিয়ে চলুন না প্লিজ। বেশি থাকবো না, একটু পর চলে আসবো। আমি আর কিছু না ভেবে মেয়েটাকে সাথে করে নিয়ে গেলাম পুকুর পাড়ে। সেখানে একটা খোলা জায়গায় দুজনে বসে পড়লাম। দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজমান, কেউ কারোর সাথে কথা বলছে না। মেয়েটা আপন মনে কিছুক্ষণ পুকুরের পানির দিকে তাকিয়ে রইল। ওইখানে পাশে একটা ঝালমুড়িওয়ালা লোক ঝালমুড়ি বিক্রি করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম ঝালমুড়ি খাবে কিনা। সে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরে আমি ঝালমুড়ি এনে তার হাতে দিলাম। আমিও খেতে লাগলাম। ঝালমুড়ি খাওয়া শেষ, আর কিছুক্ষণ বসে রইলাম। আচ্ছা চলেন এবার যাওয়া যাক। না, বসো, তোমার সাথে কিছু কথা আছে। জি বলুন। সত্যি করে একটা কথা বলবা? তুমি কি সত্যি আমাকে মন থেকে বিয়ে করতে রাজি হইছো নাকি? মেয়েটা আমার এমন প্রশ্ন করাতে কিছুটা আটকে উঠল। কি বলবে সে নিজেই জানে না। সত্যি কথা বলতে কি, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আপনি আমাকে পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখিয়ে রাজি করিয়েছেন। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, মাথাটা ঘুরাচ্ছে। সত্যি কি তুমি আমাকে পছন্দ করো না? না। আমাকে কি ভালোবাসা যায় না?
কেন যাবে না? আপনার মতো ছেলেকে আজকাল সব মেয়েরাই পছন্দ করে। সব মেয়েরাই আপনার মতো জীবন সঙ্গী চায়। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? জানি না, কিন্তু আমি আপনাকে বিয়ে করলেও মন থেকে হয়তো কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। থাক, আর বলতে হবে না। আমি আর কিছু বলতেই পারলাম না। বুকের ভেতরটা কেমন যেন ব্যথা অনুভব করলাম, যার জন্য এত কিছু করছি শুধুমাত্র তার ভালোবাসা পাবো বলে। কিন্তু ছি, আমিও কত বোকা। হয়তো মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। কিছু না জেনে আমারও মেয়েটার মায়ায় পড়া উচিত হয়নি, কিন্তু এখন কি করব? বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে। কিভাবে ভুলবো আমি তাকে? হয়তো পারবো না। না, আর মেয়েটার কাছে থাকা ঠিক হবে না। ওর যত কাছে থাকবো ততই ওর মায়ায় পড়ে যাব। তার থেকে ভালো হবে ওর থেকে দূরে সরে যাওয়া। এসব ভাবতে ভাবতেই চোখের কোণে নোনা জলগুলো বেরিয়ে আসছিল। ওকে বুঝতে না দিয়ে মাথাটা ঘুরিয়ে চোখের পানিটা মুছে ফেললাম। মনে মনে বলতে লাগলাম, খুব ভালোবাসি তোমাকে। হয়তো আজকে আমাদের শেষ দেখা। আর কিছু না বলে আমি উঠে হাঁটা শুরু করলাম। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তাকে রেখেই হাঁটা শুরু করছি। 1 পা 2 পা করে সামনে এগোচ্ছি, আর ওর জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। মেয়েটাও আমার পিছন পিছন হাঁটা শুরু করলো। আমি গাড়িতে বসে পড়লাম। মেয়েটাও ধীরে ধীরে এসে গাড়িতে চড়ে বসলো। আমি কোনো কথা বলছি না। কি বলবো? আর নিজের কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলছি। মনের মধ্যে এখন শুধু বেদনারই ঝড়। মন খুলে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু পারলাম না। গাড়ি চালাতে শুরু করলাম। কি হলো, কথা বলছেন না যে? এই যে শুনছেন। বলুন। এতক্ষণ ভাবনার বিভোর ছিলাম, তাই প্রথম ডাকটা শুনতে পাইনি। মেয়েটা কিছুটা অবাক হয়ে যায়, কারণ আমি তাকে আবার আপনি করে বলা শুরু করেছি। এটা মেয়েটা খুব ভালো করে খেয়াল করছে। এখন আবার আপনি করে বলছেন কেন? যার যে অধিকার, সেই অধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। মানে? কিছু না। আর কিছু বললো না। জানি না ওর মনে কি চলছে, তবে আমার মনে যে বেদনার আগুন দাউ দাউ করে জ্বলছে। কিভাবে ভুলবো তাকে? কি করে ভুলে থাকবো এই মায়ায় ভরা মুখখানি? না, ভুলতে আমাকে হবেই, কারণ ও আমাকে চায় না। আমি শুধুমাত্র ওর প্রয়োজন। আর তাছাড়া জোর করে ভালোবাসা আদায় করাও যায় না। এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থামালাম। কি হলো, গাড়ি থামালেন যে? হসপিটালে চলে আসছি। ও। আপনি যান, আমি ডাক্তার আঙ্কেলের সাথে একটু দেখা করে আসি। ওকে। অতঃপর মেয়েটা গাড়ি থেকে নেমে গেল। আমিও নামলাম। মেয়েটা ভিতরে চলে যাচ্ছে। আমি তার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে রইলাম। হয়তো এখনই শেষ দেখা। মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের কোণে আবারও পানি জমে গেল। এবার আর বাধা মানল না, গড়িয়ে পড়ল আমার গাল বেয়ে। কোনোদিনও কারোর জন্য কষ্ট হয়নি। আজ বুঝতে পারলাম আপনজন ছেড়ে গেলে কতটা কষ্ট হয়। এই কষ্ট সইবার ক্ষমতা সবার নেই, আমারও নেই। জানি না কতদিন এই পিছুটান থাকবে, কিন্তু আমাকে যে ওর জীবন থেকে সরে যেতেই হবে, কারণ ওর মনের রাজ্যে হয়তো অন্য কেউ রাজ করছে। হাত দিয়ে চোখের পানি মুছে নিলাম। তারপর চলে গেলাম ডাক্তার আঙ্কেলের কেবিনে, ওনার সাথে দেখা করতে। আঙ্কেল, আসতে পারি? আরে অলোক বাবা যে, এসো এসো বসো, তোমার কথাই ভাবছিলাম। আমি চেয়ারে বসলাম। কেন আঙ্কেল? দেখো, আমরা ঠিক করেছি যে আজকেই বাচ্চাটার অপারেশন করব, তাই তোমাকে এই কথাটা বলবো ভাবছিলাম। এত খুশির কথা? আপনি যত তাড়াতাড়ি পারেন অপারেশনটা করে ফেলুন। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমি উঠি। আপনি বাচ্চাটার অপারেশনের পর আমাকে জানাবেন। আমি একটু দরকারি কাজে বাইরে যাচ্ছি। আচ্ছা, জানাবো নে। আমি চলে আসলাম সেখান থেকে। ভাবছি চলে তো যাব, তাহলে মেয়েটাকে শেষ একটি নজর দেখে যাই। জানি এতে আমার মনের কষ্টটা কমবে না, আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। কিন্তু তাও মেয়েটাকে না দেখে আর থাকতে পারছি না। না, আর পারছি না এখানে থাকতে। শুধু কাঁদতে ইচ্ছা করছে। নিজের ভিতরে শূন্যতা কাজ করছে। কি জানি হারিয়ে ফেলছি। চোখের পানি বাধা মানছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি রুমের দিকে এগোতে লাগলাম, যেখানে মেয়েটা রয়েছে। মনের মধ্যে কেমন একটা উত্তেজনা কাজ করছে। অবশেষে দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখি মেয়েটা তার ভাইয়ের পাশে বসে আছে, আর ওর ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর পুচকুটা এখনো ঘুমাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে কতই না সুখে আছে। আমি একবার মেয়েটির দিকে এক নজরে তাকিয়ে রইলাম। প্রায় অনেকক্ষণ তাকিয়েছিলাম দরজার সামনে দাঁড়িয়ে। কি করব? ভেতরে গেলে যে আমি নিজের চোখের জলকে আটকাতে পারবো না, কারণ মনের মধ্যে এত কষ্ট জমেছে। সারা জীবন কাঁদলেও এর বিন্দু মাত্র কষ্ট কম হবে না। অবশেষে সেই সময় এলো। এখন বাচ্চাটার অপারেশন চলছে, আর মেয়েটা অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে আর কাঁদছে। বেশ বুঝতে পারছি খুব ভয় করছে ওর। সত্যি বলতে এখন আমার খুব ইচ্ছা করছে ওকে জড়িয়ে ধরে বলি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেইটা করার অধিকার আমার নেই, ছিল না, আর কোনোদিনও থাকবেও না। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল রুম থেকে বেরিয়ে আসলেন।
মেয়েটা ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে দৌড়ে রুমের মধ্যে চলে গেল। মনে হয় বেঁচে গেছে, কারণ মেয়েটার মুখে হাসির ছাপ দেখতে পাচ্ছিলাম। কিন্তু দূর থেকে দাঁড়িয়ে কি বললেন ডাক্তার আঙ্কেল তা শুনতে পাইনি। বাচ্চাটার কি অবস্থা তা জানার জন্য ডাক্তার আঙ্কেলের কাছে ফোন দিলাম। যেহেতু আমাদের পারিবারিক ডাক্তার, তাই আগে থেকে নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। রিং হচ্ছে। ফোন রিসিভ করতেই আমি ডাক্তার আঙ্কেলকে সালাম দিলাম। তারপর উনি সালামের জবাব দিলেন। আঙ্কেল কি অবস্থা বাচ্চাটার, এখন কেমন আছে? ডাক্তার আঙ্কেল বা মেয়েটার কেউই এখনো জানে না আমি হসপিটালেই আছি। এখন বাচ্চাটা পুরোপুরি সুস্থ, তুমি চাইলে কালকেই ওদের নিয়ে যেতে পারো। আমি খুব খুশি হয়ে ডাক্তার আঙ্কেলকে ধন্যবাদ জানালাম। অতঃপর আর একবার মেয়েটাকে দেখার জন্য রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি মেয়েটা বসে আছে, তার চোখে পানি, হয়তো অনেক ভয় পেয়েছিল তাই কেঁদেছিল। আমি একটিবার মন ভরে দেখে বেরিয়ে আসলাম হসপিটাল থেকে। গাড়িতে বসে পড়লাম, আপন গতিতে গাড়ি চালাতে লাগলাম। মনের ভিতরে সব কষ্টগুলো চোখের অশ্রু হয়ে ঝরছে। চলে আসলাম বাড়িতে এসেই বিছানায় মুখটা লুকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। ঘরের চার দেয়ালে আমার চিৎকার আর আর্তনাদের শব্দ ভেসে বেড়াচ্ছে। কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠলাম, টেবিলে বসলাম, খাতা আর কলম নিয়ে একটা চিঠি লিখলাম। আর আলমারি থেকে কিছু টাকা বের করে নিলাম। চিঠিটা আর টাকাগুলো একসাথে একটা প্যাকেটে মুড়িয়ে নিলাম। তারপর আবার হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হসপিটালে গিয়ে মেয়েটার রুমের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো আর ওর সামনে যাব না, না কোনোদিনও ওর সামনে আসবো না। ভালো থাকুক সে তার মনের মানুষকে নিয়ে। কিন্তু এই প্যাকেটটা কিভাবে ওর হাতে দেওয়া যায়? একটু পর দেখলাম একটা মেয়ে এদিকে আসছে, হয়তো নার্স হবে। আমি ওই মেয়েটার হাতে প্যাকেটটা দিয়ে বললাম ভিতরে বসে থাকা মেয়েটিকে দিতে। মেয়েটি তাই করলো। আমি যেমনটা বললাম সে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দিল। বেরিয়ে পড়লাম আমি আমার রাস্তায়। চলে আসলাম মেয়েটার জীবন থেকে। আসার সময় এক প্যাকেট সিগারেট আর মদের বোতল নিয়ে আসি। বাসায় এসে একটা একটা করে সিগারেট খাওয়া শুরু করলাম। সিগারেটের ধোঁয়া আমার ভিতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এর আগেও তো সিগারেট খেয়েছি, কিন্তু কখনো এতটা জ্বালা করেনি যতটা আজকে করছে। সবগুলো সিগারেট শেষ করলাম। পরে মদের বোতলের মুখটাটা খুললাম, ঢকঢক করে পুরোটা মদ খেয়ে ফেললাম। তাতেও কেন জানি কোনো কাজ হচ্ছে না। মনের মধ্যে উতাল পাতাল করছে, চোখ গড়িয়ে নোনা জল পড়ছে। আমি চিৎকার করে বলছি, হে আল্লাহ, কেন এতটা কষ্ট দিচ্ছ আমায়? কি ক্ষতি করেছি আমি তোমার? তোমার কি একটু দয়া হয় না? তোমার বান্দার এই আর্তনাদ শুনে এনে দাও ওকে। আমার জীবনে ওকে ছাড়া যে আমি বাঁচব না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অবশেষে মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে রইলাম। তারপর আর কিছু মনে নেই। আর ওইদিকে মেয়েটার হাতে চিঠিটা দেওয়ার পর ভাবছে কে দিয়েছে চিঠিটা, কারণ আমি নার্সকে মানা করে দিয়েছি আমার কথা না বলতে। মেয়েটা চিঠিটা খুলে পড়তে শুরু করলো। ডিয়ার অজানা ভালোবাসা, জানি না কি মায়ায় পড়েছি আমি। তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারছি না। প্রথম যেদিন রাতে তোমার সাথে আমার দেখা, তখন তোমাকে দেখার একটা কৌতূহল ছিল, আর দেখার পর সেই কৌতূহলটা ভালোবাসায় রূপ নিল, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। সেই জন্য তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম, কারণ এর আগে কোনোদিনও কোনো মেয়েকে এতটা কাছ থেকে দেখিনি যতটা তোমাকে দেখছি। সত্যি বলছি, তোমার ওই কাজল কালো মায়াবী চোখ আর ঠোঁটের মাতাল করা হাসি আমি না দেখে থাকতে পারবো না। এই 2 দিনে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছি। কিন্তু কথায় আছে না, অতি সুখ কপালে সয় না। আমারও ঠিক তাই হয়েছে। কোনো দিন কোনো কিছুর অভাব হয়নি, না চাইতে সব কিছু পেয়ে গেছি। শুধু পাইনি কারো ভালোবাসা। তোমাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তোমার ভাইয়ের অপারেশনের পর বিয়ে করে সুখে সংসার করব, কিন্তু তা আর হয়ে উঠল না। তুমি তো আমাকে কোনো দিনও তোমার স্বামী হিসেবে মেনে নিবে না, তাই চলে যাচ্ছি সে অচেনা অজানা পথে, যেখানে দেখা পেয়েছিলাম তোমার। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর ওই পুচকুটারও খেয়াল রাখবা কেমন? আর হ্যাঁ, কিছু টাকা দিয়ে দিলাম, দয়া করে মনে করে ফেলে দিও না, তাহলে খুব কষ্ট পাবো। ওই টাকা দিয়ে তোমার ভাইয়ের জন্য ভালো ভালো কাপড় আর খাবার দাবার কিনে দিও। যদি তোমার তাতেও বিবেকে বাঁধে, তাহলে কোনো একদিন দেখা হলে ফেরত দিয়ে দিও। খোদা হাফেজ। চিঠিটা পড়ার সাথে সাথে মেয়েটার চোখে নোনা পানি বেরিয়ে পড়ল। মেয়েটি চিঠিটা বুকে জড়িয়ে ধরে বলল, কেন চলে গেল? একটিবারও বুঝলে না আমিও তোমাকে ভালোবাসি? তোমাকে আমি সেদিন থেকেই ভালোবেসে ফেলেছি, যেদিন তুমি আমাকে প্রথম বিয়ের কথা বলেছিলে। আমার কি একটু অভিমান করে কথা বলার অধিকার নেই? সত্যি আমি ওই কথাটা মন থেকে বলিনি। ফিরে আসো তুমি প্লিজ, একটিবার ফিরে আসো। আমাকে একটিবার সুযোগ দাও। আমি আর কোনো দিনও তোমার সাথে অভিমান করব না। প্লিজ ফিরে আসো। আমি চাইলেই তো ওর সব কিছু টাকা দিয়ে কেড়ে নিতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। বিয়ে করে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমাকে স্বামীর অধিকার দিবে না। তাহলে বিয়ে করে বা শারীরিক সম্পর্ক করে কী লাভ? অল্প কিছুক্ষণের সুখের জন্য মেয়েটার সবচেয়ে মূল্যবান জিনিসটি ধ্বংস করে লাভ কি? তার থেকে ভালো
ওকে ওর মতো থাকতে দেই। কোনো একদিন হয়তো বুঝতে পারবে আমি ছাড়া আর কেউ তাকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারবে না। এসব ভাবতে ভাবতে দু চোখের কোণে অশ্রু জমে গেল। খানিকক্ষণ পরই সেগুলো গাল বেয়ে টপ টপ করে পড়তে লাগলো। জীবনটা কত আজব, তাই না? যাকে সব থেকে বেশি আপন ভেবেছিলাম আর যার জন্য আমি পাগল ছিলাম, সেই মেয়েটি আজকে আমাকে পর করে দিছে। যাক, সে ভালো থাকুক, এটাই আমি চাই। হঠাৎ মাথাটা যেন কেমন জানি ঘোরাচ্ছে, কিছু দেখতে পারছি না। কেন? আর চারদিকে এত অন্ধকার কেন? আস্তে আস্তে সবকিছু অন্ধকারে হারিয়ে গেল। আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ। তাই ঘুমন্ত মানুষকে প্রায় মৃত ব্যক্তির ন্যায় বলা হয়ে থাকে। এইদিকে মেয়েটির চিঠিটা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আর এইদিকে আমি নিজেকে নেশায় মাতিয়ে তুলেছি, যে নেশা আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। চোখে সবকিছু ঝাপসা দেখছি, মনের মধ্যে শুধু বারবার ওই মেয়েটার মুখ। চোখ বন্ধ করলেই তাকে দেখি। এত ভালোবাসার পরও আমি তাকে পাবো না, কারণ সে আমাকে চায় না। পরের দিন, উফ, এটা কিসের আওয়াজ? কানের 12টা বেজে গেল। বুঝতে পারলাম কেউ দরজায় কড়া নাড়ছে। কিন্তু এত সকালে আবার কে এলো? আব্বু তো দেশে নেই। তাহলে কি ওনার কোনো চেনা পরিচয়? লোকটা কি অন্য কেউ? ধুর, ঘুমের 12টা বেজে গেল। যাই দেখি কে এই মহান ব্যক্তি যে এই সাত সকালে আমার ঘুম ভাঙতে কলিং বেলের সাথে যুদ্ধ করছে। আর এদিকে কলিং বেলটা বারবার বেজেই চলেছে। আরে আসছি রে বাবা, এবার থাম। বেলটা নষ্ট করে ফেলবি নাকি? অতপর আমি আস্তে আস্তে হেঁটে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। অতপর দরজাটা খোলার জন্য রেডি হয়েছি। দরজাটা খোলার সাথে সাথে ঠাস ঠাস করে 2টা চরের শব্দ শুনতে পারলাম। কানের নিচে হালকা হালকা ব্যথা লাগছে কেন? তাহলে কি চর 2টা আমার গালেই পড়ছে? হ্যাঁ, তাই তো, আমার গালেই পড়ছে। কিন্তু মারলো কে? কার এত বড় সাহস আমাকে আমার বাড়িতে এসে মারে? কিছু বুঝে উঠে আগে ঠাস করে আরেকটা পড়লো। নিজেকে সামলাতে পারিনি, মেঝেতে পড়ে রইলাম। তারপর কি হয়েছে কিছু মনে নেই। অনেকক্ষণ পর চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এ কি, আমি তো আমার রুমে, কিন্তু এখানে এলাম কিভাবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর হয়ে গেছে। মাথাটাও কেমন যেন ব্যথা করছে। কি হয়েছিল ধীরে ধীরে সব মনে পড়ল। কে আমাকে চড় মারলো? কার এত বড় সাহস যে আমাকে চড় মারে? হঠাৎ পাশে থেকে একটা কথা সুর ভেসে আসলো। কথাটি ছিল আমি মেরেছি। কথাটি শুনে পাশে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সত্যি দেখছি নাকি স্বপ্ন? শিওর হওয়ার জন্য চিমটি কাটলাম নিজের হাতে। আউচ! না, সত্যি দেখছি। পাশে দাঁড়িয়ে আছে আমার বোরকাওয়ালি থুক্কু। আমার না কার তাও জানি না, যারই হোক। কিন্তু ও এখানে কিভাবে এলো? আমার বাসায় তো ওকে আগে কখনো নিয়ে আসিনি। তাহলে বাড়ির খোঁজ পেল কিভাবে? কয়েক মুহূর্তের জন্য বাক শক্তি হারিয়ে ফেলি। একটা ঘোরের মধ্যে নিজেকে স্থাপন করি। মেয়েটার গলার আওয়াজ শুনেই ঘোর কেটে গেল। কি হলো? কি ভাবছো? আমি তো মেরে গেলাম। এই কয়দিন আপনি করে ছাড়া কথা বলে নাই, আর এখন ডিরেক্ট তুবিতে নেমে গেছে। কিছু না, আপনি এখানে কিভাবে? আমি আসবো না তো কে আসবে শুনি? অন্য কেউ আছে নাকি? কি বলছেন এসব? দেখুন, আবল তাবল বকবেন না। যান, চলে যান আপনি এখান থেকে। কেন এমন করছো? আমি সত্যিই বুঝতে পারিনি তুমি আমার ওই কথাটা শুনে আমার থেকে দূরে সরে যাবে। যা বলার বলে দিছেন। আমিও চলে এসেছি আপনার জীবন থেকে। আপনি এটাই চেয়েছিলেন, তাই তো? প্লিজ বিশ্বাস করো, আমি এটা কখনো চাইনি। আমিও যে তোমাকে ভালোবাসি। ভালোবাসেন আপনি আর আমাকে? হাউ ফানি! আপনার কাছে ভালোবাসা একটা খেলনা হতে পারে, আমার কাছে না। তাই হাত জোর করে মিনতি করছি, প্লিজ চলে যান। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ লাল হয়ে গেছে। কেন তা এখনো অজানা। আর দেখি চোখ বেয়ে নোনা পানি ঝরছে। সত্যি বলছি, বিশ্বাস করো। তখন ওই কথাটা আমি তোমার উপর অভিমান করে বলেছিলাম, কারণ সেই দিন তুমি আমাকে ওইভাবে সবার সামনে কোলে তুলে নিয়েছিলে। ও, এখন বুঝছি। মহারানী এই জন্য এমন একটা কথা শুনিয়েছিল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। যে কারণেই বলেছিলেন তাতে আমার কি? আমি এখন অন্য কাউকে ভালোবাসি। এখন আপনি আসতে পারেন। কথাটি শোনার সাথে সাথে মেয়েটি হাউমাউ করে কেঁদে দিল। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কোনোদিনও এমনটি হবে না। শেষবারের মতো একটা সুযোগ দাও। আর কোনোদিনও তোমাকে কষ্ট পেতে দিব না। সরি, অনেক দেরি হয়ে গেছে। এখন আপনি আসতে পারেন। মেয়েটি এক পর্যায়ে আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলল। প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব। তবুও আমাকে একটি সুযোগ দাও। যা বলবে তাই করব, কিন্তু আমাকে ওইভাবে দূরে ঠেলে দিও না। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, বিশ্বাস করো। কথাটি শোনার পর বুকের ভেতরটা কেন জানি দুমড়ে মুচড়ে গেল। না, আর বাড়াবাড়ি করা ঠিক হবে না।
এতে ওর শরীরের ক্ষতি হতে পারে। একদিনে চেহারার কি হাল করেছে। না থাক, আর অভিনয় করতে হবে না। এই কি করছো? উঠো বলছি, পা ছাড়ো। না, ছাড়বো না। প্লিজ আমাকে মাফ করে দাও। দরকার হলে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তবুও আমাকে তাড়িয়ে দিও না। কথাটা শুনে ভীষণ রাগ উঠল। চাকরানি করার জন্য কি ভালোবেসেছি নাকি? আবাল মাইয়া। ওই উঠ বলছি, পা ছাড় আমার, না হলে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা শুনে মেয়েটা আরও জোরে কাঁদতে লাগলো। আমি তাকে উঠিয়ে নিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাগলি একটা, তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি বল? আর কোনোদিনও ওইসব কথা বলবি না, কেমন? মেয়েটি আমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে, বেশ শক্ত করে জড়িয়ে ধরছে। দেখছি জড়িয়ে ধরেই কাঁদছে পাগলিটা। বিশ্বাস করো, ওই কথাটা অভিমান করে বলেছিলাম। যদি জানতাম তুমি কষ্ট পাবে তাহলে ওই কথাটা কোনো দিনই বলতাম না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আর কোনোদিনও এসব বলবো না। মাফ করতে পারি, তার আগে কিছু কথা আছে। আমাকে মারলা কেন? আরও শক্ত করে জড়িয়ে ধরছে। এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ও ওর সবটুকু শক্তি দিয়ে আগলে রাখার চেষ্টা করছে। আমাকে ছেড়ে চলে এসেছিলে কেন? জানো কালকে সারা রাত ঘুমাইনি, তোমার কথা ভেবে কাঁদছি। আর জানো, আমার ভাইয়ের যখন অপারেশন চলছিল তখন তোমাকে অনেক খুঁজেছি। আমার অনেক ভয় করছিল, তোমাকে পাশে আশা করেছিলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। কেন চলে গিয়েছিলা জানো? কত ভয় পেয়েছি। এর জন্য কি 3টা চড় মারার দরকার ছিল? বেশ করেছি। এরপর চলে যাওয়ার কথা বলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ওরে বাবারে, কি বলছো এসব? তাহলে তো কোথাও যেতে পারবো না দেখছি। কোথাও যেতে দিলে তো যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, মানলে থাকবো, না মানলে এখনই চলে যাব। মেয়েটি আমাকে ছেড়ে দিল। কি শর্ত বলো? যা বলবে তাতেই রাজি, তবুও ছেড়ে যাওয়ার কথা বলবে না। সত্যি যা বলবো তাই করবা? করব। বলো কি করতে হবে? আমাকে চড় মারছো, এর জন্য শাস্তি পেতে হবে। যা শাস্তি দেবে মাথা পেতে নিব। বলো কি শাস্তি প্রাপ্য আমার? আমি একটা শয়তানি হাসি দিয়ে বলি, যে চড়গুলো মারছো অনেক ব্যথা পাইছি। এর শাস্তি হলো আমি যতক্ষণ চাইবো ততক্ষণ কিস করতে হবে আমাকে। যা দুষ্টু, খালি শয়তানি বুদ্ধি। করবা কিনা বলো? পারবো না। তাহলে গেলাম বাই বলেই পেছন মুখ ফিরে হাঁটা শুরু করলাম। তখনই পেছন থেকে মারলো এক টান। ওপাশ ফিরতেই মেয়েটা আমার ঠোঁটের সাথে তার সুন্দর ঠোঁটজোড়া মিলিয়ে দিয়ে ধরে রাখলো। দুইজনে সুখের রাজ্যে হারিয়ে গেলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি তো শেষ, আমার দম যায়। আর এদিকে তাকিয়ে দেখি মেয়েটা হাসছে। আমি অবাক না হয়ে পারছি না। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওর কিছুই হয়নি। ওই হাসছো কেন? তোমার অবস্থা দেখে। পাজি মেয়ে একটা। এই আমি পাজি না, বুঝছো? যা চাইছো তাই দিছি, আরো লাগলে বলো। না থাক। আচ্ছা, আমার গালটা লাল হয়ে গেছে আর কানের পাশে এখনো ব্যথা করছে। কি খাও বলো তো? এত জোরে কেউ থাপ্পড় মারে? কই দেখি দেখি, কোথায় ব্যথা করছে দেখি। এই তো গালে। ও সত্যিই অনেক জোরে লাগছে। আচ্ছা ওষুধ দিচ্ছি। মেয়েটার সাথে সাথে আমার 2 গাল কিস করে ভরিয়ে দিল। এটা কি ওষুধ দিলা? মিষ্টি ওষুধ। কেন, ভালো লাগে নাই? আরো লাগবে নাকি? তোমার একটু শরম করে না বুঝি? কেন শরম করবে শুনি? আমি আমার স্বামীকেই তো দিছি, এতে শরমের কি আছে? তোমাকে আর বিয়েই করব না। বিয়ের আগে এত মারলা, বিয়ের পর না জানি আমার কি অবস্থা করবে। সমস্যা নাই, আদরও বেশি বেশি করব। আমার স্বামীকে আমি মারবো তাতে তোমার কি? যাও, তাহলে তোমাকে বিয়েই করব না। মুখ ফিরিয়ে নিলাম। মেয়েটা আমার গালে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নিল। কাকে বিয়ে করবে শুনি? অন্য কাউকে। কথাটা শুনে রাগে ফুলে গেছে। অন্য কাউকে মানে কাকে? নাম কি তার? থাকে কোথায়? তোমাকে বলবো কেন? আমার কলার টেনে। কাকে বলবি শুনি? কাউকে না। মারলো এক চর। বলেন তো, এইভাবে চর খেলে কতদিন আর সংসার করা যাবে? না, এই মেয়েকে দেখছি বিয়েই করা যাবে না। অন্য মেয়ের কথা মুখে কেন? তোর মাথায় আসলেও তোর মাথা কেটে ফেলে দিব। ওলে বাবালে বললেই হলো। দেখ, ভালো করে বলছি, শুনে নে। আমাকে ছাড়া কারোর দিকে তাকালে তোর চোখ উপড়ে ফেলে দিব। আমি কি দেখতে কম সুন্দর নাকি বাকি মেয়েদের থেকে? অন্যদের কাছে থেকে যা নিতে চাস তা কি আমার কাছে নেই? তোর যা ভালোবাসা লাগবে আমাকে বলবি, আমি দিব। তবুও অন্য কোনো মেয়ের নাম মুখে আনবি না। যদি আনিস তো তোর মুখ সেলাই করে দিব। আমি তো মেরে গেলাম। কি গুন্ডি মেরে বাবা! বিয়ের আগে এত শাসন করছে, না জানি বিয়ের পর কি হাল করে ছাড়বে আল্লাহ জানে। তবে
মনে মনে এটা ভেবে খুব খুশি যে মেয়েটা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে, তাই তো এমন রাগ দেখায়। আচ্ছা বলবো না। সাথে সাথে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরি। না। সত্যি তো? কথা দাও, যতই ঝগড়া হোক, যাই বলি না কেন আমাকে ছেড়ে যাবে না? কারণ আমি রাগের মাথায় কী সব বলি তা আমি নিজেই জানি না। আচ্ছা, যাব না, প্রমিস। ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরও সেঁকে দিলাম। আচ্ছা, তুমি এখানে কি করে এলে? আর আমার বাড়ি বা ঠিকানা পেলে কিভাবে? ডাক্তার আঙ্কেলের কাছ থেকে তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে সকালে সোজা চলে এসেছি। ও আচ্ছা, ভালো করেছো। তা আমার শালাবাবুটা কোথায়? এখন কেমন আছে? এই, একদম শালা বলে ডাকবা না বলে দিলাম। শালাকে শালা বলে ডাকবো না তো কি বলে ডাকবো শুনি? তনয় বলে ডাকবা। আচ্ছা, কিন্তু ও এখন কেমন আছে? আর ওকে কি বাড়িতে নিয়ে গেছো? না, এখনো হসপিটালে আছে। আর এখন আগের থেকে অনেক ভালো আছে। তোমার কথাও কয়েকবার জিজ্ঞাসা করেছিল। আমি বলছি তুমি কাজে ব্যস্ত। যাক, শালার তাহলে দুলাভাইয়ের প্রতি টান আছে দেখছি। আবার? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। আবার হসপিটালে যেতে হবে তো। তুমি ফ্রেশ হবে না? হব। যাও তুমি আগে ফ্রেশ হয়ে আসো। না, তুমি চলো আমার সাথে, একসাথে ফ্রেশ হব। আমি মেরে গেলাম। বলে কি, মেয়েটা পাগল নাকি? ওই, লজ্জা শরমের মাথা খাইছো নাকি? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি কিছু জানি না, তুমি যাবা কিনা বলো, না হলে আমি এখনই চলে যাচ্ছি। কি আর করার, যেতেই হবে। উফ, আর পারা যায় না। আচ্ছা চলো। হাসছো কেন? আমাকে কোলে নাও। কি বলছো? দেখো এবার কিন্তু বেশি বেশি হইতাছে। বেশির কি দেখলে? হ্যাঁ, সবে তো মাত্র শুরু। এরপর সামনে আরো অনেক অত্যাচার সহ্য করতে হবে যে তোমাকে। আমি আর কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি মনে হয় হেতি পুরাই পাগল। কি আর করার, অবশেষে ওকে কোলে করে নিয়ে যেতে হলো। আজকে মনে হয় আটার বস্তার পেটে খাবার পড়েনি, কেমন হালকা হালকা লাগছে। ওজন কমে গেল নি। অবশেষে দুজনে ওয়াশরুমে ঢুকলাম। তারপর যা ঘটেছে তা ইতিহাস। অতপর দুইজনে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। আমার দিকে তাকিয়ে মেয়েটা শয়তানি হাসি দিচ্ছে। আমার কিছু একটা ঘটকা লাগছে, তাই কিছু বললাম না। আমি রেডি হওয়ার জন্য আমার রুমে কাপড় পরতেছি, এমন সময় হুট করে মেয়েটা সামনে এসে দাঁড়ালো। আমি লজ্জায় মাথা ঘুরিয়ে নিলাম। ওই, তুমি এখানে কেন? দেখছো না আমি রেডি হচ্ছি? তাই তো দেখছি। আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম। তারপর পেছন ফিরে দেখি মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমি মুগ্ধ। সেই রূপ দেখে কি মায়াবী মুখখানি, যা কোনোদিনও ভুলার নয়। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কোমরে হাত দিতেই ও চোখ বন্ধ করে ফেললো। আর আমি ওর চুলের ঘ্রাণে মাতাল হয়ে গেলাম। ধীরে ধীরে কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম, আই লাভ ইউ। সঙ্গে সঙ্গে ও আমাকে পিছন মুখ ফিরে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। লাভ ইউ টু। বেশ কিছুক্ষণ এইভাবে জড়িয়ে ধরে থাকি দুজন দুজনকে। অতপর দুজনে বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য। যাওয়ার সময় রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নেই, আর ওই পুচকুটার জন্য অনেকগুলো চকলেট কিনলাম। অবশেষে দুইজনে হসপিটালে পৌঁছে গেলাম। পুচকুটার কাছে যেতেই পুচকুটা আমাকে বলে, ভাইয়া ভাইয়া, তুমি কোথায় ছিলে? কেন? জানো, আমি তোমাকে কত মিস করেছি। তাই, এই নাও। চকলেটের প্যাকেটটা তার হাতে দিতেই মহা খুশি, যেন রাজ্য জয় করে ফেলছে। অতপর পুচকুটা চকলেট খেতে শুরু করে দিল। খুব ভালোবাসে তো চকলেট, তাই আর দেখলে তর্স হয় না। আমি মেয়েটাকে বলছি, আজকে থেকে তুমি আর তোমার ভাই আমার সাথেই থাকবে। কোথায়? কোথায় আবার? আমার বাসায়। না, এটা সম্ভব না। কেন, কি হয়েছে? দেখো, আমি এমনিতেই সমাজে অনেক বদনাম কামাইছি, আর বদনাম হতে চাই না। এতে বদনামের কি আছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটা অবিবাহিত মেয়ে, আর তুমিও অবিবাহিত। আমরা দুজনে একসাথে এক বাসায় কোন পরিচয়ে থাকবো বলতে পারো? ও আচ্ছা, এই কথা। চিন্তা করো না, আমি এখনই এর ব্যবস্থা করছি। কি করবে শুনি? সেটা কালকে জানতে পারবে। আজকে চলো আমরা কোথাও ঘুরে আসি। বেড়ানোর কথা শুনে পুচকুটা লাফিয়ে ওঠে। কোথায় যাবা তোমরা? আমিও যাব, আমাকেও নিয়ে চলো। আমার এখানে থাকতে আর একটু ভাল লাগছে না। এই, চুপচাপ বস। ভাইয়া। আমি মেয়েটিকে ধমক দিয়ে বলি, উফ, ওকে বকছো কেন? ঠিকই তো বলছে, ওইটুকু বাচ্চা কি করে একা থাকবে? তনয়, তুমি চিন্তা করো না তো, দরকার হলে তোমার আপুকে রেখে তোমাকে নিয়ে যাব। তনয় সাথে সাথে আমার কোলে উঠে পড়ে আর ওর আপুর দিকে তাকিয়ে হাসে। বাবা, ভাইয়াকে পেয়ে আপুকে ভুলে গেলি?
আমি আর তনয় দুইজনেই হেসে ফেলি। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম। বের হওয়ার আগে ডাক্তার আঙ্কেলের সাথে একবার দেখা করেছিলাম, কারণ পরে যদি আবার বাচ্চাটার কোনো প্রকার শরীর খারাপ হয় তাই। ডাক্তার আঙ্কেল বলছেন দরকার হলে ফোন করতে। তাই আর দেরি না করে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আজকে চারপাশের প্রকৃতিতে কেমন একটা সৌন্দর্য বিরাজ করছে। আমার মনে হচ্ছে আজকে আমি পৃথিবীতে সবথেকে সুখী মানুষ। আমার আর কিচ্ছু চাওয়ার থাকবে না যদি ওকে পাই। আপন মনে গাড়ি চালাচ্ছি, আর মেয়েটি আর ওর ভাই দুইজনে আজকে খুব খুশি। দুজনের মুখে হাসি খুব ভালো লাগছে। ওদের মুখের এই হাসি দেখে এই হাসিটা যেন কখনো কোনো কারণে না হারিয়ে যায়, সেই ব্যবস্থা করব। এসব ভাবতে ভাবতে একটা পার্কের সামনে এসে গাড়ি থামালাম। আগে আমি নেমে গেলাম, তারপর ওরা নেমে গেল। তনয়কে আমার কোলে দাও, তোমার কষ্ট হবে। না, কিছু হবে না, ঠিক আছে, আমি রাখতে পারবো। তনয়, তুমি ভাইয়ার কোলে আসবে না? তনয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। আপু আমি ভাইয়ের কোলে যাব। আচ্ছা যা, এই নাও ধরো। তারপর আমি তনয়কে কোলে করে নিয়ে পার্কের ভিতরে চলে আসলাম। তিনজনে একটা খোলা জায়গায় বসেছিলাম। আজকের আকাশটা কেন এত রোমান্টিক লাগছে। মেঘের গুচ্ছগুলো উড়ে উড়ে খেলা করছে, আর আমি তাদের খেলা করার দিকে এক নজরে তাকিয়ে আছি। মেয়েটির শব্দে ধ্যান ভাঙল। কি হলো? ওভাবে ওপরে তাকিয়ে কি দেখছো? না মানে আজকের আকাশটা কত সুন্দর, তাই না? কেন, আজকে আকাশের কি রং বদলে গেছে নাকি? দূর তা না, কেমন জানি একটা রোমান্টিক ভাব দেখা যাচ্ছে। শয়তানি বুদ্ধি। তাহলে একটু শয়তানি করেই ফেলি। এই, একদম না। দেখছো এখানে কে বসে আছে? ও কিন্তু তোমাকে পিটাবে। তাই নাকি? আমি তনয়ের দিকে তাকাই, দেখি তনয় হাসছে। কি ব্যাপার, তুমিও হাসছো কেন? এমনি। আমি আর কিছু বললাম না। এর মধ্যে পুচকুটা বলে, আপু ওই দিকে যাব। কেন, এখানে কি হয়েছে? দেখো না আপু, কত সুন্দর ফুল ওখানে, আমি ওগুলো নেব। কি করবে তুমি ফুলগুলো নিয়ে? জানি না, চলো না আপু, চলো না। মাঝখান থেকে আমি তনয়কে বললাম, তনয় তুমি গিয়ে সুন্দর সুন্দর অনেকগুলো ফুল তুলে আনো তো। আচ্ছা। তনয় গেল ফুল তুলতে। তারপর মেয়েটির বকবক, তুমি ওকে যেতে বললে কেন? তোমার সাথে শয়তানি করব তাই। এই, একদম ফাজলামো করবা না বলে দিলাম, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি করবে শুনি? ওর হাত ধরে টেনে আমার বুকের সাথে জড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে তার গায়ের জোর দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে। এই কি করছো? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছু নেই? লোকে দেখলে কি ভাববে? যা খুশি ভাবুক, তাতে আমার কি? আমি আমার বউকে ধরেছি। বউ বললেই বউ হয়ে যাব নাকি? বিয়ে করছো আমাকে। না। তাহলে আগে বউ করো, তারপর বউ বললো। আচ্ছা, আর কিছু বললাম না। এর মধ্যে তনয় হাজির। শালাটা আমার রোমান্সের 12টা বাজিয়ে দিল। আপু আপু দেখো কতগুলো ফুল তুলে এনেছি। এগুলো দিয়ে কি করবে? আপু আমি টিভিতে দেখেছি, ছেলেরা ফুল নিয়ে মেয়েদেরকে জড়িয়ে ধরে, তারপর কি জানি বলে। বেশি পাকা হয়ে গেছো আজকাল। আমি তো শুধু চুপচাপ বসে বসে দেখি। আপু এই নাও, এগুলো তোমাকে দিলাম। আমার মাথায় আইডিয়া এলো, তনয় আমাকে দিবা না? ভাইয়া তুমি এগুলো দিয়ে কি করবে? কেন, তুমি টিভিতে দেখো নাই ছেলেরা মেয়েদেরকে ফুল দিয়ে জড়িয়ে ধরে? কিন্তু তুমি কাকে দিবে ভাইয়া? কেন, তোমার বোনকে দিব। দিতে পারি, কিন্তু একটা কথা রাখতে হবে। কি কথা বলো? আপুকে ওইভাবে দিবা যেভাবে টিভিতে দেখেছি, তাহলে দিব। আমি তো খুশিতে মনে মনে ডিস্কো ড্যান্স দিতেছি, শালাটা আমার রোমান্সের ভালো সুযোগ করে দিল। তারপর তনয় ফুলগুলো আমার হাতে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি লজ্জায় তার গাল লাল হয়ে গেছে। এতে লজ্জার কি আছে? আমরাই তো। আর দেরি না করে ফুলগুলো নিয়ে সোজা হাঁটু গেড়ে ফুলগুলো সামনে এগিয়ে সরাসরি প্রপোজ করলাম। এতে মেয়েটা লজ্জায় মাথায় নিচু করে ফেলে, কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না যে? ও বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না তাই না? আচ্ছা চলে যাচ্ছি বলেই হাঁটা শুরু করলাম। আরে কই যাও? ওই দাঁড়াও দাঁড়াও বলছি। আমার হাত টেনে ধরে টান মেরে আবার পিছনে মুখ ঘুরিয়ে নিল। ছাড়ো তো। ওরে বাবা লে, সাহেব দেখি রাগ করছে। দেখো তনয়, তুমি না বললে তোমার ভাইয়াকে আমাকে যাতে জড়িয়ে ধরে? কই ধরলো না তো, আরো উল্টো রাগ দেখিয়ে চলে যেতে চাচ্ছে। ভাইয়া তুমি তোমার কথা রাখবে না, না হলে কিন্তু আর তোমার সাথে ঘুরতে আসবো না। আপুকে জড়িয়ে ধরো বলছি। আমি তো পুরাই টাসকে খেয়ে গেলাম। আর কিছু না বলে সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরলাম।
কি মজা কি মজা, ভাইয়া আপুকে জড়িয়ে ধরেছে। আমরা দুজনেই চুপ করে আছি। কিছুক্ষণ পর মেয়েটা বলল, এবার ছাড়ো। না। উফ, কেউ দেখে ফেলবে তো, ছাড়ো বলছি, ছাড়ো। দেখুক। কিছুক্ষণ পর ছেড়ে দেই। কিছু খাবে নাকি এখানে এইভাবে থাকবে? না, আমি কিচ্ছু খাবো না। তনয়, তুমি কিছু খাবে? চকলেট খাবো। আচ্ছা চলো। অবশেষে সবাই একটা দোকানের সামনে গেলাম। তনয়কে চকলেট কিনে দিলাম। তারপর আমি বললাম, তুমি ওকে নিয়ে একটু দাঁড়াও, আমি একটা ফোন করে আসছি। আচ্ছা। অতপর আমি ফোন করতে একটু সাইডে চলে গেলাম, আর মেয়েটা আর তনয় দুজনেই দাঁড়িয়ে রইল। আমি ফোন করলাম আমার সব বন্ধুদের। সবাইকে কালকে সকালে আমার বাসায় আসতে বললাম। তারা জিজ্ঞেস করেছিল কেন। আমি তাদের বলেছি আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে কালকে বিয়ে করতে চাই। তারা সবাই খুব খুশি। তারা বলে কালকে সকালে ঠিক টাইমে পৌঁছে যাবে। আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম। তারপর চলে গেলাম ওদের কাছে। চলো যাই। কোথায়? চলো তো, এত কথা বলো কেন? মেয়েটি আর কিছু না বলে হাঁটা শুরু করলো আমার সাথে, আর পুচকুটা চকলেট খাচ্ছে মনের সুখে। তারপর সবাই গাড়িতে চড়ে বসলাম। আমি গাড়ি চালাচ্ছি। কিছু দূর গিয়ে একটা শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি দাঁড় করালাম। তারপর সবাই মিলে ভিতরে গেলাম। কি হলো, এখানে নিয়ে আসলে কেন? শপিং করব তাই। কি কিনবে তুমি? দেখতে থাকো। তারপর আমি আমার জন্য একটা পাঞ্জাবির সেট কিনলাম, মেয়েটির জন্য এক সেট শাড়ি কিনলাম, একটা নীল শাড়ি কিনলাম যেটা আমার সব থেকে প্রিয় রং। মেয়েটি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলল না। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। তনয় ঘুমিয়ে পড়ছে। ওর আপুর কোলে আমি গাড়ি চালাচ্ছি। একটু পর দেখি মেয়েটাও চোখ বন্ধ করে ফেলছে। সারাদিন অনেক ঘোরাঘুরি করছে, তাই হয়তো ঘুমিয়ে পড়ছে। যাই, ওদের আমার বাসায় নিয়ে যাই। ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। জেগে থাকলে কোনোদিন আমার সাথে আমার বাড়িতে যেত না। তারপর চলে আসলাম আমার বাড়িতে। দারোয়ান কাকা গেট খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে দারোয়ান কাকাকে বলে দিলাম কালকে সকালে আমার বন্ধুরা আসবে, তাদের ভিতরে পাঠিয়ে দিতে। আচ্ছা। তারপর আমি আগে তনয়কে ভিতরে আমার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসি। এসে তারপর মেয়েটাকে ভিতরে নেওয়ার জন্য কোলে তুলে নিলাম। তার ঘুমন্ত চেহারা দেখে আমি বারবার তার উপর ক্রাশ খাই। সত্যি খুব মায়াবী চেহারা। এই মুখটা না দেখে একদিনও থাকা আমার জন্য অনেক কষ্টকর। এই মায়াবতীকে সারা জীবন আমার পাশে চাই। কালকে সারা জীবনের জন্য ওকে আপন করে নিব। মেয়েটাকে রুমে এনে শুইয়ে দিলাম, আর ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। ওখানেই পাশে একটা চেয়ার নিয়ে বসে ওর হাত ধরে রেখেছি। মনে মনে ভাবছি, তোমার জীবনের সব কষ্টকে আমি আমার নিজের করে নিতে চাই। আর কোনোদিনও তোমাকে কাঁদতে হবে না। তোমার পাশে মরার শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। যত যাই হোক, কোনোদিনও তোমাকে ছেড়ে দিব না। তোমার এই হাতটি খুব শক্ত করে জড়িয়ে ধরে থাকবো সারা জীবন। আপন মনেই এসব কথা ভেবে নিজেকে খুব সুখী মনে হচ্ছে। একটু পরে মনে পড়লো কেউ তো এখনো রাতের খাবার খায়নি। ওকে কি ঘুম থেকে ডেকে তুলবো? না থাক, এখন একটু ঘুমাক। সারাদিন অনেক ধকল গেছে। আমি বরং যাই, গিয়ে দেখি কিচেনে কিছু পাই কিনা। মেয়েটির গায়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে কিচেনে চলে আসলাম। ঘরে আগে থেকে রান্না করা খাবার ফ্রিজে ছিল, শুধু গরম করতে হবে। কিন্তু ভাত নেই, তাই আর দেরি না করে ভাত বসিয়ে দিলাম। তারপর ফ্রিজ থেকে তরকারির বাটিটা বের করেই পিছন ফিরে তাকিয়ে আমি তো রীতিমতো চমকে উঠলাম। দেখি মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কখন উঠলে? এই মাত্র। কিন্তু তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তো কোথায় নিয়ে যেতাম? কেন, আমি যেই বাসায় থাকি সেখানে নিয়ে যেতে। কেন, এখানে কি প্রবলেম? প্রবলেম আমার নেই, প্রবলেম সমাজের। লোকে জানতে পারলে কি ভাববে একবার ভেবে দেখেছো? যা খুশি ভাবুক, তাতে আমার কি? তোমার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমি এখানে থাকতে পারবো না। কথাটা শুনে খুবই কষ্ট পেলাম, খুব খারাপ লাগছে। আমি কি এতই খারাপ যে আমার সাথে বিয়ের আগে এক বাসায় এক ছাদের নিচে থাকা যায় না? আর কথা বাড়াবো না। থাকতে যখন চাই না তখন আর কি করার। আমি তরকারির বাটিটা টেবিলের উপর রেখে ওকে পাশ কাটিয়ে কোনো কথা না বলে চলে আসলাম আমার রুমে। বুকের মধ্যে কেমন যেন একটা টান টান ভাব দেখা যাচ্ছে। যাই হোক, রুমে এসে তনয়কে কোলে নিয়ে বের হলাম। মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, চলো তোমাদের দিয়ে। কথাটা বলার সময় গলাটা আটকে যাচ্ছিল। কেউ যেন একজন গলা চেপে ধরেছিল এমনটা মনে হয়েছে। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। বাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ বাদে মেয়েটা এলো। তনয়কে আমার কোলে দাও। ওকে। তনয়কে মেয়েটির কোলে দিয়ে আমি গাড়িতে বসে পড়লাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, মেয়েটি গাড়িতে বসেনি, দাঁড়িয়ে রয়েছে। আমি গাড়ির জানালা দিয়ে বললাম, কি হলো, বসো, তাড়াতাড়ি যেতে হবে তো। কই যাব? কই যাবা মানে? একটু আগেই না বললা তোমার বাসায় যাবা? এইটাই আমার বাসা, আমি এখানে থাকবো। চলো ভেতরে চলো।
না, এখানে থাকতে পারবে না। এখানে থাকলে লোকে জানলে খারাপ কথা বলাবলি করবে। তার থেকে ভালো তোমাকে তোমার বাড়িতেই রেখে আসি। আমি জানি তুমি রাগ করে এই কথাগুলো বলতেছো। এতে রাগ করার কি আছে? তুমি তোমার বাসায় যেতে চাচ্ছ, তাই তোমাকে দিয়ে আসতে হবে তো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। এখন চলো তো। গাড়িতে বসো, তোমাকে বাসায় দিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এটা আমার স্বামীর বাড়ি, তার মানে এটা আমারও বাড়ি। চলো এখন ভেতরে চলো। চুপচাপ গাড়িতে বসো। মেয়েটা ধমক খেয়ে কান্না করা আরম্ভ করে দিল। দূর চাই, কিছু বললেই শুধু কাঁদে। এটির চোখ নাকি অন্য কিছু। একটু পরপর পানি বেয়ে পড়ে। তুমি ভালো না, তুমি পচা। তুমি খালি আমাকে বকো। আমি বুঝেছি তুমি আমাকে ভালোই বাসো না। আমার আর কিছু বলার নেই। মাঝে মাঝে মেয়েটা এমন সব কথা শোনায় যার উত্তর আমার কাছে নেই। আমি গাড়ি থেকে নেমে ওর সামনে গিয়ে দাঁড়াই। ঢং করো? হইছে, আর ঢং করতে হবে না, চলো ভেতরে চলো। মেয়েটার মুখে হাসির ছাপ দেখে আমারও মুখে হাসি ফুটে উঠল। সত্যি কোনো মেয়েদেরকে কোনো ছেলে কোনোদিনই বুঝতে পারবে না। আসলে মেয়েরা মাঝে মাঝে কি চায় তা তারা নিজে জানে না। এই নাও, তোমার ভাইকে কোলে নাও। এই তনয় আমার ভাই না, আমার শালা। মায়ের খাবা কিন্তু এটা বললে। কেন? এমনি। আচ্ছা চলো ভেতরে চলো তো, আমার খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি চলো না প্লিজ। আচ্ছা চলো। তারপর দুজনে ভিতরে চলে আসলাম। আবার আমি তনয়কে আমার রুমে শুইয়ে দিয়ে আসলাম, আর মেয়েটা চলে গেল কিচেনে। আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওকে এক নজরে। চোখের পলকও পড়তে চায় না, একেবারে পুরো নতুন বইয়ের মতো লাগছে। মেয়েটির আমার দিকে চোখ পড়ল। এই কি দেখছো এইভাবে? তোমাকে আগে দেখোনি বুঝি? দেখেছি, আর যতবারই দেখছি তোমাকে ততবারই তোমার প্রেমে পড়ে গেছি। ওলে বাবা লে, তাই নাকি? জি তাই। মনে থাকে যেন, আমি ছাড়া অন্য কারো প্রেমে পড়লে আগে তোমাকে মারবো, তারপর যার প্রেমে পড়বে তাকে খুন করে নিজেও গলায় দড়ি দিয়ে মরে যাব। ওই কি বলিস এসব? অন্য কারো প্রেমে পড়বো কেন তুই থাকতে? শোন, আমি বাকি সবার থেকে আলাদা। আমি এক নারীতে সন্তুষ্ট পুরুষ, বুঝলি? বুঝছি, যাও এখন গিয়ে টেবিলে বসো, আমি রান্নাটা শেষ করে আসছি। এই শোনো। কি? আস্তে আস্তে হেঁটে ওর সামনে যাচ্ছি। এই সামনে আসছো কেন? মতলবটা কি? হ্যাঁ, হা হা হা। এই দেখো, একদম দুষ্টুমি করার চেষ্টা করবা না বলে দিলাম, তাহলে কিন্তু কিন্তু কি কি করবে শুনি? পালিয়ে যাব। চেষ্টা করতে পারো। না প্লিজ, এখন এমন করো না প্লিজ। আমি সাথে সাথে ওর হাত ধরে টেনে আমার বুকের মধ্যে জড়িয়ে নিলাম। সঙ্গে সঙ্গে মেয়েটি তার চোখ বন্ধ করে ফেললো। বুঝতে পারছি খুব লজ্জা পেয়েছে। এমন একটা লজ্জাবতী রাঙা বউকে না চাই। সবাই চায় যেন তার প্রিয় মানুষটি তাকে নিজের থেকে বেশি ভালোবাসে। এমন সৌভাগ্য আর কজনের হয়? আজকে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর মেয়েটির শব্দে ধ্যান ভেঙে গেল। এই ছাড়ো, ছাড়ো বলছি। এই জন্য আমি থাকতে চাইনি, তুমি শুধু দুষ্টুমি করার সুযোগ খুঁজো। গায়ের জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। 10টা না 5টা না একটা মাত্র বউ, তার সাথে করবো না তো কার সাথে করবো শুনি? হয়েছে, আর প্রেম দেখাতে হবে না। তো কি দেখাবো? মেয়েটি কিছু না, যাও গিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি কি সাহায্য করতে পারি? কি করবে শুনি? যেন কোনো কিছু। আচ্ছা। ও হয়তো ভাবছে অন্য কিছু, কিন্তু আমি তো মনে মনে অন্য কিছু ভাবছি। কি ভাবছি তা দেখতে পাবেন। অতবার মেয়েটি রান্না করছে। আমি আস্তে করে তার পিছনে গেলাম, মেয়েটিকে আবার জড়িয়ে ধরলাম। এই এই কি করছো? আবার শুরু করলা নাকি? হুম এই বুঝি তোমার সাহায্য করা? তুমি রান্না করো, আমি তোমাকে জড়িয়ে ধরে থাকি। সাথে সাথে আমার হাতগুলো ওর কোমর স্পর্শ করতেই ও কিছুটা শিউরে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। ওর হার্টবিট বেড়ে যাচ্ছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এমনকি ওর ঠোঁট জোড়া কাঁপছে। ইচ্ছে করেছিল একটা কিস করতে, কিন্তু তা করিনি, নিজেকে সামনে নেই। আমার হার্টবিট দ্বিগুণ বাড়ছে, কেমন যেন লাগছে। প্লিজ লক্ষ্মীটা ছেড়ে দাও। আমার আর বুঝতে বাকি রইল না, ও পুরোপুরি আমার নেশায় ডুবে যাবে যদি বেশিক্ষণ জড়িয়ে ধরে থাকি। তাই আমিও নিজেকে কন্ট্রোল করে রাখলাম, ছেড়ে দিলাম ওকে। মেয়েটি লজ্জায় মাথা তুলতে পারছে না। মন ভরছে, এখন যাও গিয়ে টেবিলে বসো। আর যদি দুষ্টুমি করার চেষ্টা করো তাহলে কিন্তু এই খুন্তি দিয়ে ছাকা দিব। আমাকে ছ্যাঁকা দিলে আমার থেকে বেশি কষ্ট তুমি পাবে, তা আমি জানি। দুর্বলতা জেনে গেছো তাহলে? আচ্ছা শোনো। কি? না মানে কি বলো? তোমাকে না আজকে বউ বউ লাগছে। তবে রে। খুন্তি নিয়ে আমার দিকে আসতেই লাগলো। আমি দিলাম দৌড়। দৌড়ে গিয়ে খাবার টেবিলে বসে রইলাম। কিছুক্ষণ পর মেয়েটা খাবার নিয়ে এলো। আমাকে খাবার বেড়ে দিয়ে আবার সে আগের মতো একপাশে দাঁড়িয়ে রইল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে খাবে না? তুমি আগে খাও, তারপর খাবো। না খাবো না, তুমি বসো এখানে।
মেয়েটিকে জোর করে বসিয়ে দিলাম আমার পাশের চেয়ারে। অতপর ভাতের প্লেট হাতে নিয়ে তাকে তুলিয়ে আগে খাইয়ে দিলাম। কি রোমান্টিক সিন! যে দেখবে সে জ্বলে পুড়ে মরবে। তারপর মেয়েটিও আমাকে নিজের হাতে করে খাইয়ে দিল। খাওয়ানোর সময় আমি 2-1 বার ওর হাতে কামড় দিই। ও কিছু বলে নাই, শুধু হাসে, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে বসে ফোন টিপছি, আর মেয়েটা কিচেনে একটু কাজ করছে। হঠাৎ করে আমার ফোনের স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে ভাবছি কে হতে পারে যে এই সময় আমাকে ফোন করবে, তাও আবার অচেনা নাম্বার থেকে। ফোনটা রিং বেজে যাচ্ছে। প্রথমবার রিসিভ করিনি, তারপর আবার কল আসলো, তাই আর কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। প্রথমে সালাম দিলাম। ফোনের ওপাশ থেকে চিরচেনা একটা আওয়াজ শুনতে পেয়ে আমি অবাক, কারণ ফোনটা আর যে কেউ করেনি, করেছে আমার আব্বু। সালামের উত্তর দিতেই বুঝে গেলাম, আব্বু তুমি? হ্যাঁ, কি করছিস তুই? আর নিজের খেয়াল ঠিক মতো রাখছিস তো? জি আব্বু, আমার জন্য চিন্তা করো না। তোমার মতো বাবা থাকতে আমার আবার কি হতে পারে। আব্বু তুমি কবে আসবে? তোমাকে যে আমার অনেক কথা বলার আছে। কি কথা ফোনে বল। না আব্বু, তুমি আগে দেশে আসো, তারপর বলবো। এখন বল, যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখান থেকে সমাধান করার চেষ্টা করব। আমি ভাবছি আব্বুকে সব বলবো কি বলবো না। এমনিতেই কাজে বিজি উনি, টেনশনের মধ্যে আবার টেনশন দেওয়াটা কি ঠিক হবে? না মানে আব্বু আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি কথা বল। মানে কথাটা হলো, আরে বলবি তো কি কথা? আমি আর দেরি না করে ঝটপট বলে দিলাম, যা হবার হবে। আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আগামীকাল তাকে বিয়ে করতে যাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো আব্বু তার একমাত্র ছেলের ভালোবাসাটা বুঝবে, কিন্তু তা হয়নি। তোর সাহস তো কম না? এতদিন তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি এজন্য যে তুই আমার অনুমতি ছাড়া বিয়ে করবি, তা আবার অন্য মেয়েকে? কথাটা শুনে আমার বুকটা ধড়ফড় করতেছে। কি হচ্ছে বুঝতে পারতেছি না। এখন কি করব? তাহলে কি আব্বু আমার ভালোবাসাকে মেনে নিবে না? না মানে আব্বু, আমি মেয়েটাকে খুব ভালোবাসি, তাই এটা করতে হচ্ছে। এরপর যা বলল তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তোর বিয়ে আগে থেকে একজনের সাথে ঠিক করে রেখেছি, আর তুই তাকেই বিয়ে করবি। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। না আব্বু, এটা আমি করতে পারবো না। আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, আর তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আর কিছু কথা বলার আগেই কলটা টুট টুট করে কেটে গেল। আমি আবার ব্যাক করলাম, কিন্তু ফোন অফ। চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি আব্বু আমার ভালোবাসা মেনে নিবে না? না না, এটা হতে পারে না। ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। একবার বিয়ে হয়ে গেলে আব্বুর আর কিছু করার থাকবে না। কিছুদিন রেগে থাকলেও পরে ঠিকই মেনে নিবে। তার একমাত্র ছেলে বলে কথা। বসে বসে ভাবছি কি করা যায়, কিভাবে আব্বুকে রাজি করানো যায়। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। এই কি হলো তোমার? কিছু ভাবছো? আমি কিছুটা চমকে উঠলাম। কই কিছু না তো, কাজ শেষ তোমার? শেষ। আচ্ছা যাও, গিয়ে শুয়ে পড়ো। না, এখন ঘুমাবো না। তো কি করবা শুনি? তোমার সাথে বসে গল্প করব। ও আচ্ছা, এখানে বসো তাহলে। সব কিছু ভুলে যাচ্ছি। ধীরে ধীরে মেয়েটা সামনে থাকলে আমার কোনো কষ্টই থাকে না। জানি না কেন, ওকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। না, এখানে না। তাহলে কোথায়? ছাদে চলো, ওখানে বসে বসে চাঁদ দেখবো, আর দুজনে বসে বসে গল্প করব। আর জানো, আজকে আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। তাই নাকি? আচ্ছা চলো তাহলে। আমি সোফা থেকে উঠে হাঁটা শুরু করলাম, আর মেয়েটা পিছনে দাঁড়িয়ে রইল। কি হলো, যাবে না? তুমি অনেক আনরোম্যান্টিক পুরুষ। মানে? ছাদে যাচ্ছ, আমাকে কোলে করে নিয়ে যেতে পারো না? ওরে বাবা, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। মনে মনে খুব খুশি হলাম। আসলে মেয়েটা আমার জন্য পাগল। থুক্কু, পাগলি হয়ে গেছে। এই পাগলিকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। এত উপরে আটার বস্তা নিয়ে কিভাবে উঠবো? ওই কি বললা তুমি? আমি আটার বস্তা? দেখো, খারাপ হবে যদি এখনই কোলে করে আমাকে ছাদে নিয়ে না যাও তাহলে। তাই নাকি? আচ্ছা নিব না, কি করবে শুনি? ও, বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? আমি মরে গেলে খুব খুশি হবে, তাই তো? আমার জায়গায় অন্য কাউকে আনতে পারবে। আমি তো কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। মাঝে মাঝে এমনভাবে মেয়েটা আমাকে তার কথার জালে ফেলে, যা থেকে আমার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। ওই কি বলছিস এসব? আমি তোকেই ভালোবাসি, বিশ্বাস কর। করি না বিশ্বাস। তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই না? কি মেয়েটা কোথায় থাকে? দেখতে কি আমার থেকে সুন্দর, যার জন্য আমাকে অবহেলা করো? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম।
তারপর ওকে কাছে টানার চেষ্টা করলাম, কিন্তু ও নিজেকে ছাড়িয়ে নিল। একদম আমাকে টাচ করবা না। তুমি আমাকে না, আমার দেহকে ভালোবাসো। আমার মাথায় রক্ত উঠে গেল ওর এসব ফালতু কথা শুনে। ঠাস করে মারলাম এক থাপ্পড়। তোকে না কতবার বলছি এসব ফালতু কথা বলবি না, জানিস না এসব কথা শুনলে আমার রাগ হয়। হ্যাঁ, তা তো হবেই। সত্যি কথা বললে কার না রাগ ওঠে। সত্য তো আর সবাই হজম করতে পারে না। তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমাকে এভাবে মারতে পারতে না। যাও, আমি চলে যাব, আর আসবো না। ভালো থাকো, বাই। পিছন ফিরে হাঁটা শুরু করলো। সাথে সাথে হাত ধরে মারলাম এক টান, সোজা আমার বুকের মধ্যে এসে পড়ে। কই যাও? জানি না। কাঁদছো কেন? তাতে তোমার কি? আমি তো আর তোমার কেউ না। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি। আমার লক্ষ্মী বউটা কি রাগ করছে? আচ্ছা, আর কাঁদতে হবে না, এবার কান্না থামাও। চলো, তোমাকে কোলে করেই নিয়ে যাচ্ছি। মেয়েটিকে কোলে নিয়ে আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলাম। মনে হচ্ছিল কোনো ময়দার বস্তাকে কোলে নিচ্ছি। আবার একটু খুশি লাগছে এই ভেবে যে মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে ছাদে উঠছি। বেশ বুঝতে পারছি আমার জামাটা ভেজা ভেজা লাগছে, কিন্তু হঠাৎ জামাটা ভিজলো কিভাবে? মেয়েটির দিকে দেখি ও মুখ লুকিয়ে আছে আমার বুকের মধ্যে, কিন্তু আমার জামা ভিজতেছে কেন? তার মানে কি মেয়েটা কাঁদছে নাকি? তাড়াতাড়ি করে ছাদে উঠে গেলাম। এই যে ম্যাডাম, ছাদে এসে গেছে, এবার নামুন। না। ওই নিজের ইচ্ছায় নামবি নাকি ফেলে দেব? মেয়েটি আর কিছু না বলে আস্তে করে নেমে গেল। ওর দিকে তাকিয়ে আমার বুকের ভিতরটা কেমন জানি একটা মোচড় দিয়ে উঠল। দেখলাম মেয়েটার চোখে নোনা পানি, আর আমার জামার দিকে একবার তাকিয়ে দেখলাম বুকের মাঝে কিছুটা জায়গায় ভিজে গেছে। কিছুই বুঝতে পারলাম না, শুধু শুধু আবার কাঁদছে কেন? এটা মেয়ে নাকি অন্য কিছু? যাই বলি না কেন, একটু এদিক ওদিক হলেই কাঁদে। এই কাঁদছো কেন, কি হয়েছে? কিছু না। আমি তার চোখের পানি মুছে দিলাম। তাহলে এইভাবে কাঁদছো কেন? বলো আমাকে কি হয়েছে? কিছু বলার আগে হুট করে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন, বলবে তো? জানো, মাঝে মাঝে ভয় হয় তুমি আমাকে আবার ছেড়ে চলে যাবে না তো। আমি যে তোমাকে খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি যা বলবে তাই করব, তবুও কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? এই পৃথিবীতে শুধু তুমিই আছো যে আমাকে ভালোবাসে, যে আমার মন বোঝে। তুমি ছেড়ে চলে গেলে যে মরণ ছাড়া আর কিছুই করার থাকবে না আমার। ওর এমন কথা শুনে বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করলাম। কেন তা জানি না, হয়তো ভালোবাসি তাই। মেয়েটি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রইল। আচ্ছা, একটা কথা বলি। একটা না, হাজারটা বলো। অনুমতি নেওয়ার দরকার হবে না। বিনা অনুমতিতে যা খুশি করতে পারো। সবকিছু তোমার নামে দিয়ে দিছি। আচ্ছা, আমাকে এত ভালোবাসো কেন? জানি না। বলবে নাকি চলে যাব? বললাম তো জানি না। আরো শক্ত করে জড়িয়ে ধরলো চলে যাওয়ার কথা শুনে। আচ্ছা ছাড়ো আমাকে, আমি চলে যাব। তুমি ভালো না, এত কষ্ট করে কোলে নিয়ে ছাদে নিয়ে আসলাম, কোথায় একটু আদর করবে তা না, শুধু কেঁদেই যাচ্ছে। মেয়েটি আমাকে ছেড়ে দিল, আর সেই সাথে কান্নাও থেমে গেল। কই যাবা? যেখানে খুশি। তোমার কি? আমারই সব, বুঝেছ? মানে? মানে কিছু না, ওইদিকে দেখো। আমি মাথা ঘোরাতেই ও আমার গালে একটা চুমু খেলো। এইটা কি হলো? আমি তো হতবাক হয়ে গেলাম, কারণ আমি বুঝতে পারিনি ও আমাকে এইভাবে চুমু খাবে। কেন আদর করলাম? তুমি না বললে আমি তোমাকে আদর করি না, তাই তো আদর করে দিলাম। এটা ধোঁকা, আদর না। তুই আমাকে না বলে আমার গালে চুমু খেলে কেন? কেন, এর জন্য আবার অনুমতি নিতে হবে নাকি? নিতে হবে মানে 100 বার নিতে হবে, কারণ গালটা আমার, আর এটা সরকারি কোনো জিনিস না যে কেউ মন চাইলেই নিয়ে যাবে। এখন ওইটাতে শুধু আমার অধিকার, বুঝলে? তাহলে আমিও তাই করব। কি করবে শুনি? আর কিছু না বলে সঙ্গে সঙ্গে ওর ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিলাম। ও আমার নেশায় পুরোপুরি ডুবে গেল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। তুমি ভালো না, তুমি পচা। এইভাবে কেউ হুট করে কিস করে নাকি? যদি মরে যেতাম? আমি আছি তো, আবার কিস দিয়ে বাঁচিয়ে দিতাম। লুচু কোথাকার, আমাকে যা করার করবে, কিন্তু অন্য মেয়ের নামও মুখে আনবে না, কেমন? আচ্ছা। পরে দুজনেই ছাদে রাখা দোলনার উপরে বসে দোল খাচ্ছিলাম আর চাঁদের আলো উপভোগ করছিলাম। আজকে চাঁদেরও হিংসা হচ্ছে আমাদের দেখে, তাই ধীরে ধীরে চাঁদটাও মেঘের আড়ালে হারিয়ে গেল। অনেক রাত পর্যন্ত দুজনে বসে গল্প করছি। তারপর আবার রুমে আসার আগে সেই আগের বায়না ধরলো, কোলে নিতে হবে, না হলে রুমে যাবে না। কি আর করার, বাধ্য হয়ে কোলে তুলে নিলাম। মেয়েটাকে কোলে নিয়ে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তার কাজল কালো চোখগুলো দেখে আমার চোখের জ্বালা বেড়ে যাচ্ছে।
মন চায় সারাদিন সারাক্ষণ শুধু তাকিয়ে থাকি, চোখের পলকও পড়তে চাচ্ছে না। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে মেয়েটা লজ্জায় আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। নিজের অজান্তে আমার মুখে হাসি ফুটে ওঠে ওর এই কাণ্ড দেখে। পরে ওকে নিয়ে আমার রুমে শুইয়ে দিলাম ওর ভাইয়ের সাথে। আচ্ছা এখন ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। তুমি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো তো, আমি ওইখানে সোফায় ঘুমাই, তুমি খাটে ঘুমাও। এত বড় খাট থাকতে সোফায় ঘুমাবে কেন? আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুমিও খাটে ঘুমাবে আমাদের সাথে, ব্যাস। দেখো বোঝার চেষ্টা করো, এখন এক খাটে ঘুমালে নিজেকে সামলাতে পারবো না, তাই প্লিজ আর জেদ করো না, ঘুমিয়ে পড়ো। যা খুশি করো, বাধা দিছে কে? আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিছি, তাই বেশি কথা না বলে চুপচাপ এখানে এসে ঘুমাও, আমি তোমার বুকে ঘুমাবো। এসব পাগলামি বন্ধ করো তো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হইছে। দেখো, চুপ এখানে শুয়ে পড়ো, না হলে কিন্তু। কিন্তু কি? মেয়েটি শুয়ে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ালো, ঠাস করে একটা বসিয়ে দিল আমার গালে। আমি তো অবাক, এটা মেয়ে নাকি আরও কিছু কিছু বলার আগে চর বসিয়ে দেয়। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম চুপচাপ, মনে মনে আবার খুব খুশি লাগছে। এইরকমই তো মিষ্টি একটা বউ চাই, যে কথায় কথায় রাগ করবে, কিছু হলে শাসন করতে শুরু করবে। কিরে চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? এখনো কি অন্য জায়গায় ঘুমানোর ইচ্ছা আছে নাকি? তোর সাথেই আর থাকবো না, খালি কথায় কথায় মারস। তুই থাক, আমি গেলাম। কই যাবি শুনি? এক পার নড়লে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। খালি রাগ দেখাতেই পারিস। চুপচাপ এখানে শুয়ে পড়ো বলছি, না হলে আরো পড়বে। না থাক, আর লাগবে না, শুইতেছি। কি আর করার, অবশেষে বাধ্য হয়ে শুতে হলো। মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। সরি, আমাকে মাফ করে দাও। কেন? তোমাকে ওইভাবে মারার জন্য। জানো, আমি ইচ্ছে করে কিছু করিনি, রাগ উঠলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, সামনে যেটা পাই সেটা দিয়ে মারি। ভাগ্যিস আমাকে শুধু চর মারছো, অন্য কিছু দিয়ে মারলে তো এতক্ষণে উপরে চলে যেতাম। এসব বলবে না প্লিজ, তোমার মরণ হওয়ার আগে যেন আমার মরণ হয়। তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ও চুপচাপ আমার বুকের মধ্যে শুয়ে রইলো। আর আমি ভাবছি আব্বুর কথা, তিনি কি সত্যি আমার ভালোবাসাটা বুঝবেন না? এই মেয়েটাকে যে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? একবার বিয়েটা হয়ে গেল, আর কিছুই করতে পারবে না। আমি তো তার একমাত্র ছেলে, কতদিনই বা রাগ করে থাকবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ মেয়েটার দিকে চোখ পড়ল, দেখলাম মেয়েটা ঘুমিয়ে পড়ছে। ওর ঘুমন্ত চেহারা দেখে আমার কেমন যেন একটা অনুভূতি জাগছে। পুরো ছোট বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কত মায়াবী মেয়েটা, একে ছাড়া যে আমার একদিনও ভালো কাটে না এখন। আমি মেয়েটার কপালে একটা ছোট করে চুমু এঁকে দিলাম, তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে খুব ভোরে মেয়েটির ডাকে আমার ঘুম ভেঙে গেল। এই ওঠো, আজান দিছে, যাও গিয়ে নামাজ পড়ে এসো। আচ্ছা যাচ্ছি। অতপর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি মেয়েটা কিচেনে রান্না করছে। আমি ধীরে ধীরে কিচেনের সামনে গিয়ে দাঁড়ালাম। মাথায় আবার দুষ্টামি করার ভূত চাপলো। দেখলাম মেয়েটা চুপচাপ রান্না করছে, তাই আস্তে আস্তে করে তার সামনে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে মেয়েটা ভয়ে চিৎকার করে উঠল। আরে চিৎকার করছো কেন? তুমি কখন আসলে? এই সবেমাত্র এলাম, এসেই তো তোমাকে। চুপ, লুচু কোথাকার, এসেই দুষ্টুমি শুরু করে দিছো। বারে, তুমি না কালকে রাতে বললে যা খুশি করতে পারি, তুমি কিছুই বলবে না? আচ্ছা হয়েছে, এখন যাও গিয়ে টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। না, আমি এখানেই থাকবো, আর এভাবে জড়িয়ে ধরে থাকবো। তুমি রান্না করো, আমি দেখছি। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা থাকো, কিন্তু দুষ্টুমি করবে না। আমি তো দুষ্টুমি করবই, তার জন্যই তো ধরেছি। বলে আমার হাত ওর কোমর স্পর্শ করলো। সাথে সাথে ও কিছুটা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলে। দেখো, খুব খারাপ হচ্ছে কিন্তু। ওক, তাতে কার কি? আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? মেয়েটা আর কিছু না বলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। হয়েছে, এত বউ বউ করতে হবে না, বিয়েটা হোক আগে, তারপর বউ বউ করো। এখন যাও গিয়ে টেবিলে বসো বলছি। দূর, তুমি খালি আমাকে বকা দাও। যাও, আমি আর তোমার কাছে আসবো না। বলেই হনহন করে হেঁটে চলে আসলাম। এসেই টেবিলে বসে রইলাম। এর মধ্যে বন্ধুর ফোন। রাকিব কল দিছে। রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। কলটা রিসিভ করলাম। কিরে, সব কিছু রেডি তো? দোস্ত, সবকিছু রেডি, তুই খালি বল কয়টা বাজে যেতে হবে। 10টা বাজে। সবাই জায়গা মতো এসে পড়িস, আর বাকিদেরও সাথে করে নিয়ে আসিস, কেমন? আচ্ছা, তুই চিন্তা করিস না, আমরা সবাই ঠিক সময় চলে আসব। আর শোন, লামিয়া আর বৃষ্টিকে আমার বাড়িতে পাঠিয়ে দিস ওকে রেডি করানোর জন্য। লামিয়া আর বৃষ্টি ওরাও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, কিন্তু দোস্ত, ভাবি দেখতে কেমন? গেলেই দেখতে পাবি। এখন রাখ, ঠিক সময় মতো চলে আসিস। আচ্ছা। ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর মেয়েটা এলো। আমি ভাবলাম সব কিছু শুনে ফেললো নাকি। না, তা কিভাবে হবে? ও তো কিচেনে ছিল, ও কিভাবে শুনবে?
ম্যাডামের ব্রেকফাস্ট এতক্ষণে রেডি হয়েছে তাহলে? নাও খাওয়া শুরু করো। তনয় কোথায়? ও খাবে না? ও এখনো ঘুমাচ্ছে, তুমি খেয়ে নাও। ও উঠলে আমি ওকে খাইয়ে দেবনি। তুমি খাবে না? আমি পরে খাবো, তুমি আগে খেয়ে নাও। না, তুমি এখন খাবে আর আমাকে নিজের হাতে খাইয়ে দিবে, না হলে আমিও খাবো না। সব সময় তো জেদ করো কেন তুমি? নিচে তুলে খেতে পারো না? না, খেতে পারি না। হইছে, যাও, খাবো না, তুমি একাই খাও। বলেই উঠে পড়লাম টেবিল থেকে। আরে আরে কই যাও, বসো বলছি। না। আচ্ছা বসো, খাইয়ে দিচ্ছি, আর ঢং দেখাতে হবে না। খুশি মনে বসে পড়লাম আর ও আমাকে তুলে খাইয়ে দিতে লাগলো। আমিও তাকে নিজের হাতে তুলে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ হতেই তনয়ের গলার আওয়াজ শুনতে পেলাম পাশের রুম থেকে, কারণ আমার রুমটা নিচে। তনয় আপু আপু করে ডাকছে। মেয়েটা টেবিল থেকে উঠে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওর ভাইকে কোলে নিয়ে রুমের বাইরে আনলো। উঠে গেছে শালা বাবু, হা হা হা। এই চুপ, কি বলছো? হ্যাঁ, ও কিন্তু তোমাকে পিটাবে, তাই না তনয়? তনয় চোখ কসলিয়ে বলল, হুম। এখনো ঠিকঠাক ঘুম হয় নাই, কারণ এখনো বারবার হাই তুলছে। তাই নাকি? আচ্ছা আমি ওকে রেডি করিয়ে আনছি। ওকে। তারপর মেয়েটি ওর ভাইকে নিয়ে ওয়াশরুমে চলে গেল ওকে রেডি করানোর জন্য। আমি টেবিলে বসে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর মেয়েটা ওর ভাইকে রেডি করে আনলো। তারপর টেবিলে বসে তনয়কে নিজের হাতে তুলে খাইয়ে দিল। সবার খাওয়া দাওয়া শেষ, প্রায় 9টা বেজে গেছে আর এখনো মেয়ে দুইটা এলো না। কি করছে কে জানে। হঠাৎ করে কলিং বেল বাজতে শুরু করলো। বুঝতে পারলাম লামিয়া আর বৃষ্টি এসেছে, তাই তাড়াতাড়ি করে দরজার সামনে গেলাম। আর তনয় এবং মেয়েটা বসে বসে গল্প করছে। আমি দরজা খুলে দিলাম, দুজনেই চলে আসছে। এর মধ্যেই লামিয়া বলে, কি রে, তুই দরজা খুললি কেন? ভাবি কই? ভিতরে আছে, আয়। তাহলে তুই সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। ওকে সরলাম, আয়। আর কিছু বললাম না, দুজনে ভেতরে ঢুকে পড়ল। তাদের পিছনে পিছনে আমিও ভিতরে গেলাম। মেয়েটা লামিয়া আর বৃষ্টিকে দেখেই সাথে সাথে দাঁড়িয়ে গেল। এরা কারা? এরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও লামিয়া আর ও বৃষ্টি। ও তাই? আর মাঝখান থেকে বৃষ্টি বলে, দোস্ত, ভাবি কিন্তু খুব সুন্দর। আর লামিয়াও একই কথা বলল। দেখতে হবে তো চয়েসটা কার। এসব কথা শুনে মেয়েটা মুচকি মুচকি হাসছে। দোস্ত যা, তোরা ওকে রেডি করে নিয়ে আয়। রেডি করাবে মানে? কোথায় নিয়ে যাবে আমাকে? গেলেই বুঝতে পারবে। এখন যাও, তৈরি হয়ে নাও। দোস্ত যা, তোরা ওকে রেডি করে আন। অতপর মেয়েটি আর কোনো আপত্তি না করে লামিয়া আর বৃষ্টির সাথে চলে গেল পাশের রুমে। আমি তনয়কে কোলে করে নিয়ে পায়ে চারি করছি। ভাইয়া, আমরা কি আজকেও বাইরে যাব? যাবো তো, তোমার আপু রেডি হয়ে আসুক তারপর। কি মজা, কি মজা! আজকেও চকলেট খাবো। খাবে তো। আমার মনের মাঝে কেমন একটা ফিলিংস কাজ করছে। একটু ভয় হচ্ছে আব্বুর জন্য, কারণ ওনার বারণ করা সত্ত্বেও আমি এই বিয়েটা করছি। না জানি কি দুর্ঘটনা ঘটে। আব্বু এমনিতেই প্রেশারের রোগী, যদি একটা অঘটন ঘটে তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিছুক্ষণ পর মেয়েটা আর বন্ধুগুলো বেরিয়ে এলো। মেয়েটাকে দেখে আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আমার কেনা সেই নীল শাড়িটা ওকে পরানো হয়েছে, এত সুন্দর লাগছে যে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। পুরাই নীল পরীদের মতো দেখতে। আপনারা কেউ আবার নজর দিয়েন না, ওইটা বুকিং হয়ে গেছে। কি রে, ওইভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? বল, কেমন সাজাইলাম ভাবিকে? বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলতাম। থাক, তোর কিছু বলতে হবে না। পরে বউকে পেয়ে আবার আমাদের ভুলে যাস না যেন। কি যে বলিস না তোরা। হয়েছে, আর ঢং দেখাতে হবে না। যা তুই রেডি হয়ে আয়। আর তোর কোলে এই বাচ্চাটাকে? ও ওর ভাই। ও আচ্ছা, তাই বল। আমি ভাবলাম অন্য কিছু। কি? কিছু না, যা রেডি হয়ে আয়। তারপর আমি তনয়কে ওর বোনের কোলে দিয়ে চলে গেলাম রেডি হতে। খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে আসলাম। সেই পাঞ্জাবিটাই পরি যেটা গতকাল শপিং মল থেকে কিনে আনছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে আসলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। দোস্ত, তোকে খুব সুন্দর লাগছে রে। ওই স্যার, পাম দিতে হবে না। লামিয়া তো ঠিকই বলেছে, তোকে খুবই সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ। আমি মেয়েটার দিকে একবার তাকাইলাম, দেখলাম মিটিমিটি হাসতেছিল, তাই আর কিছু না বলে বেরিয়ে পড়লাম। গন্তব্য কাজী অফিস, যা শুধু আমি আর আমার বন্ধুরা জানে। মেয়েটা এখনও জানে না। ওকে এখনও বলিনি যে আজকে ওকে বিয়ে করব। সবাই গাড়িতে চড়ে বসলাম। কিছুক্ষণ পর কাজী অফিসে চলে আসলাম। মেয়েটা গাড়ি থেকে নেমে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এখানে কেন আনলে? এখানে লোকে কেন আসে? মেয়েটি চুপ হয়ে গেল।
বুঝতে পারলাম ওর খুব ভয় হচ্ছে। কেন তা আমি জানি না, কিন্তু ওর চোখ মুখে একটা ভয়ের ছাপ দেখতে পেরেছিলাম। কি হলো, চুপ করে আছো যে? না মানে কি বলবো বুঝতে পারছি না, তুমি আমাকে আগে বলনি কেন? আগে বললে তুমি কোনোদিনও রাজি হতে না, আমি জানি, তাই বন্ধুদের বলে সব ব্যবস্থা করে রাখছি। মেয়েটি আর কোনো কথা বলল না। তারপর চলে গেলাম ভিতরে। সবাই ভিতরে গিয়ে দেখলাম বন্ধুরা সব হাজির। মাঝখান থেকে রাকিব বলে, দোস্ত, ভাবি দেখতে কিন্তু সেই। হারামি, নজর দিবি না, তোর ভাবি লাগে। হুম। তারপর সবাইকে সাক্ষী রেখে কাজী সাহেব আমাদের বিয়ে করিয়ে দিলেন। সবাই অভিনন্দন জানিয়ে বিদায় নিল। পরে আমি আর মেয়েটা গাড়িতে গিয়ে বসলাম। পুচকুটা ওর আপুর কোলে বসে আছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ওর মধ্যে এখনও ভয় কাজ করছে। তাই আমি ওর হাতটি ধরে বললাম, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। সব সময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবো, কথা দিলাম। মেয়েটা আমার কথা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আপন মনে গাড়ি চালাতে লাগলাম। গন্তব্য বাড়িতে যাওয়া, কিন্তু কে জানতো বাড়িতে আমার জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে। চলুন জানা যাক কি সেটা। আপন মনে গাড়ি চালাচ্ছি, দুজনেই চুপচাপ। আমি এই ভেবে খুশি যে মেয়েটাকে সারা জীবনের জন্য আপন করে পেলাম, কিন্তু মেয়েটাকে তেমন একটা খুশি দেখছি না, কারণ ও এইভাবে আমাকে বিয়ে করতে চায়নি। ও চেয়েছিল আমার আব্বুর অনুমতিতে আমাদের বিয়েটা হোক, কিন্তু মেয়েটা তো জানে না আব্বু এই বিয়েটা মেনে নিবে না, তাই তাড়াহুড়ো করে বিয়েটা করতে হলো। মেয়েটার এভাবে চুপচাপ থাকা আমার একটু ভালো লাগছে না। সব সময় দুষ্টমি ও হাসি ঠাট্টা করা মেয়েরা যদি মুখ গোমড়া করে বসে থাকে তাহলে কেমন লাগে আপনারাই বলুন। যাক, সেই সব কথা বাদ দেন। আপন মনে গাড়ি চালাতে চালাতে বাড়ির সামনে চলে এসেছি। আরে এ কি, এটা তো আব্বুর গাড়ি। কিন্তু আব্বুর গাড়ি এখানে কেন? আব্বুর তো এখন বিদেশে থাকার কথা। তাহলে গাড়িটা এখানে কি করে এলো? তার মানে কি আব্বু? না, আর কিছুই ভাবতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। এখন আমারও ভয় হচ্ছে। গেটের সামনে গাড়ি থামালাম। গাড়ির হর্ন শুনে দারোয়ান কাকা গেট খুলে দিল। ভেতরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে দারোয়ান কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা, কে এসেছে বাড়িতে? বড় সাহেব এসেছেন? আচ্ছা ঠিক আছে। দারোয়ান কাকা আবার গেটের সামনে চলে গেলেন। আব্বুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের তলা থেকে মাটি সরে গেল মনে হয়। মনের মধ্যে ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেল। এখন কি করব? কিভাবে আব্বুকে রাজি করাবো? এসব ভাবতে ভাবতে মেয়েটাকে নিয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। প্রতিটা পদক্ষেপে একটা অজানা ভয় কাজ করছে। না জানি কি করেন উনি। মেয়েটার দিকে একবার তাকালাম। আব্বুর কথা শুনে মেয়েটির মুখে কোনো ভয়ের ছাপ দেখতে পেলাম না। এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। আর তনয় তখনও ওর আপুর কোলে। তনয় ও আজকে কোনো কথা বলছে না। পুচকুটা আজকে চুপচাপ হয়েছিল। অবশেষে দরজার সামনে এসে দাঁড়ালাম। কলিং বেলটা আর চাপতে হলো না, দরজা আগে থেকেই খোলা ছিল। ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি আর মেয়েটা ভেতরে গেলাম। গিয়ে দেখি আব্বু সোফায় বসে আছেন। ওনাকে দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বারবার ঢোক গিলছিলাম। হঠাৎ তনয় ওর আপুর কোলে থেকে নেমে আঙ্কেল আঙ্কেল বলে দৌড়ে গিয়ে আব্বুর কোলে উঠে পড়ল। আব্বু তনয়কে হাসি মুখে কোলে তুলে নিল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকে হাসি দিচ্ছে, কিন্তু পুচকুটা আমার আব্বুকে কিভাবে চিনে? আর মেয়েটাই বা হাসছে কেন? কিছু তো একটা রহস্য আছে, কিন্তু কি সেটা জানতে হবে। ভাবনায় পড়ে গেলাম। তনয়ের গলার আওয়াজ শুনে ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। আঙ্কেল আঙ্কেল, আপনি এতদিন কোথায় ছিলেন? তোমার জন্য চকলেট আনতে গেছিলাম, এই নাও তোমার চকলেট। আব্বু পুচকুটার হাতে চকলেট ধরিয়ে দিল। আর পুচকুটা তো মহা আনন্দে চকলেট খেতে শুরু করলো। আব্বু তাকে সোফায় বসিয়ে দিল। তারপর আব্বু আমার সামনে আসলেন। রাগী লোক নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ভয়ে মাথা নিচু করে ফেললাম, কিন্তু আব্বু তনয়কে কিভাবে চিনে তা এখন আমার অজানা রয়ে গেল। কিরে হতচ্ছাড়া, ভয় পাচ্ছিস? না মানে আব্বু সরি, আমাকে মাফ করে দাও। আমি তোমার অনুমতি ছাড়া বিয়েটা করতে চাইনি, কিন্তু আমি এই মেয়েটাকে ভালোবাসি, তাই তোমার পছন্দ করা মেয়েকে মেনে নিতে পারিনি। আরে হতচ্ছাড়া, ওইটা তো এমনি বলেছিলাম। আর এই বিয়েটা তোর না, আমার ইচ্ছেতে হয়েছে। আব্বুর কথা শুনে আমার মনের মধ্যে থাকা প্রশ্নের পাহাড়টা আরও বেড়ে গেল। আমি আব্বুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে কি বলছো তুমি? তোমার ইচ্ছাতে হয়েছে মানে? মানে হচ্ছে, এই সেই মেয়ে যাকে আমি তোর জন্য পছন্দ করেছিলাম, আর ওকে বলেছিলাম তোকে ওর ভালোবাসার ফাঁদে ফেলতে, তারপর বিয়ে করতে। আমি বললে তো আর বিয়ে করতি না, তাই আমি প্ল্যান করে তোদের দুজনে বিয়ে দিয়ে দিলাম। আব্বুর কথাটা শুনে আমার কী রকম রিয়্যাক্ট করা উচিত তা আমার জানা নেই। আমি মেয়েটির দিকে একবার তাকিয়ে দেখি ও মিটিমিটি হাসছে। আব্বু কি বলছো? কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে?
এরপর আব্বু যা বলল তা শুনে আমার পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। বুঝলি না তো? আচ্ছা শোন তাহলে। তোর মনে আছে, আজ থেকে 6 মাস আগে আমি ব্যবসার কাজে কুমিল্লায় গিয়েছিলাম। সেদিন আমার জীবনে সব থেকে খারাপ দিন ছিল। সেদিন প্রায় দুপুর 2টা বাজে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ আমার মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। আর তুই তো জানিস আমার এমনিতে প্রেশারের প্রবলেম আছে। তো সেদিন যখন মাথা ঘুরছিল তখন আমি গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তো গাড়িটা মেন রোড থেকে ঘুরে সোজা ফুটপাতে উঠে যায়। সেখানে একজন ভদ্রমহিলা আর একজন ভদ্রলোক হাঁটছিল। নিজের অজান্তেই গাড়িটা ওনাদের উপর দিয়ে চলে যায়। আমি ব্রেক মারলাম। ততক্ষণে ওনারা দুইজনেই মৃত্যুবরণ করেছে। খোঁজ খবর নিয়ে ওনাদের বাড়িতে গেলাম। লাশ দুইটা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা কান্নায় ভেঙে পড়ে। সেদিন নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছিল রে। আমার জন্য 2টা বাচ্চা ছেলে মেয়ে এতিম হয়ে গেল। এর জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারিনি, আর হয়তো কোনোদিনই পারবো না। আমি মেয়েটার আত্মীয় স্বজনদের সবকিছু খুলে বলি আর বলেছিলাম চাইলে ওনারা এখন আমাকে পুলিশে দিতে পারে। কিন্তু ওনারা খুবই লোভী প্রকৃতির লোক ছিলেন। ওনারা আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে চলে যেতে বললেন। তখন আমার কোনো উপায় ছিল না ওনাদের কথা শোনা ছাড়া। তাই বাধ্য হয়ে ওনারা যা চেয়েছেন তাই করেছি। যাওয়ার আগে ওনাদের একবার বলেছিলাম ছেলে মেয়েদের আমি আমার সাথে করে নিয়ে যাই, ওনাদের সব ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। কিন্তু ওনারা সাফ মানা করে দিয়েছেন। তাই আর কিছু না বলে সেখান থেকে চলে গেলাম অফিসে। ঠিক তার কিছুদিন পর আমি কুমিল্লার একটা বাজারে গিয়েছিলাম একটু বাজার করতে। গিয়ে আমার সাথে দেখা হয় মেয়েটার। আমি তার কাছে সেদিন জিজ্ঞেস করেছিলাম সে কেমন আছে, কিভাবে আছে, তার আত্মীয় স্বজনরা তাকে ঠিকমতো খেয়াল রাখে তো। পরে মেয়েটা আমাকে সবকিছু খুলে বলে। তার কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। নিজেকে নিজের কাছে ছোট মনে হয়েছিল। আজ আমার জন্য 2টা বাচ্চা ছেলে মেয়ের জীবন এইভাবে ধ্বংস হয়ে যাবে তা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। তাই আমি তাকে বলেছিলাম আমার সাথে আসতে, কিন্তু সে তার আত্মীয় স্বজনদের ভয়ে কিছু করতে রাজি হচ্ছিল না। পরে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে প্রাপ্য মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, সাথে তোমার ভাইকেও। মেয়েটা কিছুতেই রাজি হচ্ছিল না। পরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একদিন রাতের অন্ধকারে মেয়েটাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসি ঢাকায়। সেদিন মেয়েটাকে কথা দিয়েছিলাম আজ থেকে তার ভাই এবং তার সবকিছুর দায়িত্ব আমার, আর সেদিনই তার সাথে তোর বিয়ে ঠিক করি। কিন্তু তুই যে বখাটে ছিলি, আমি বললেই তো কিছুতেই বিয়ে করতে রাজি হতিস না। তাই আমি মেয়েটিকে বলি তোকে তার প্রেমের ফাঁদে ফেলতে। আর মেয়েটাও তোকে প্রথম দেখেই লাইক করেছিল। তাই সেদিন রাতে ওকে তোর কাছে আমি পাঠিয়েছিলাম, কারণ আমি জানি তুই সেদিন রাতে গাড়ি নিয়ে যেতে ভুলে গেছিস। আর তুই কোন রাস্তা দিয়ে আসবি তা আমার ভালো করে জানা আছে। আর হ্যাঁ, ওর ভাই সত্যি অসুস্থ ছিল। পরে আমি তাকে আমাদের ফ্যামিলি ডাক্তারের ক্লিনিকে ভর্তি করি। আর তোর ডাক্তার আঙ্কেলও সবকিছু জানতো আগে থেকেই। এখন বুঝলি তোর ইচ্ছাই না, তুই আমার ইচ্ছায় বিয়ে করেছিস। আমি থ মেরে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটা কাঁদছে। আব্বু, তোমরা সবাই মিলে আমার সাথে এত বড় একটা গেম খেললে? খেললাম তো কি হয়েছে? তুই মেয়েটাকে ভালোবাসিস, আর এখন তো ও তোর বউ। ওর দিকে সবসময় খেয়াল রাখবি, ওর যাতে একটুও কষ্ট না হয়। আমার আর কিছু বলার নেই। তোর কিছু বলতে হবে না, যা বৌমাকে নিয়ে ভেতরে যা। আচ্ছা। এর মধ্যে মেয়েটা কাঁদতে কাঁদতে আব্বুকে জড়িয়ে ধরলো। আরে আরে, এ কি করছো? কাঁদছো কেন? কান্না থামাও। নতুন বউয়ের চোখে জল একদম মানায় না। মেয়েটি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আব্বু তার চোখের পানি মুছে দিলেন আর বললেন, আর কোনোদিনও তোমাকে কাঁদতে হবে না। আমার জন্য তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। এই কি করছেন আপনি? আমি তো আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকবো, কারণ আমার মা বাবা বেঁচে থাকলেও হয়তো এতটা করতে পারতো না যতটা আপনি আমাদের 2 ভাই বোনের জন্য করেছেন। আজ হয়তো আমার মা বাবা আমাদের 2 ভাই বোনকে দেখে খুব খুশি যে আমরা একটা নতুন বাবা পেয়েছি, যিনি খুবই ভালো মানুষ আর মহান একজন ব্যক্তি। হয়েছে মা, থাক, আর বলতে হবে না। এখন বলো তো, এই পাজিটা কি তোমাকে কষ্ট দিছে? আমার দিকে ইশারা দিয়ে বললেন, আমিও আজকে খুব খুশি। কেন জানি না, মনের মধ্যে খুশির ঝড় বয়ে গেল। বাবা, আপনার ছেলে আমাকে অনেক জ্বালাইছে। কি সত্যি? আচ্ছা দাঁড়াও, এই হতচ্ছাড়া এদিকে আয়। আমার দিকে তাকিয়ে ডাক দিলেন। আমি সামনে গেলাম। মনের মধ্যে খুশিতে ডিস্কো ড্যান্স দিতেছি। জি আব্বু, বলো। এক্ষুনি বৌমার কাছে ক্ষমা চা বলছি। কি করলাম আবার? ক্ষমা চাইবো কেন? তুই বৌমাকে কষ্ট দিয়েছিস, তার জন্য ক্ষমা চা। অবশেষে বাধ্য হয়ে তার কাছে সরি বলতে হলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। আব্বু আমাদের দুজনের জন্য একটা রুম আলাদাভাবে সাজালো, আর তনয়কে নিয়ে উনি ওনার সাথে নিচের রুমে গেলেন। অবশেষে বাসর ঘরে ঢুকে পড়লাম। বাসর ঘরে ঢুকে আমার চোখ কপালে উঠে গেল। মেয়েটা এখন আবার কালো বোরকা পরিধান করে খাটের উপর বসে আছে।
কি ব্যাপার, হঠাৎ বোরকা পড়লা যে? নামাজ পড়তে হবে তাই। যাও গিয়ে রেডি হয়ে আসো, দুজনে একসাথে নামাজ পড়বো। আমি আর কোনো আপত্তি না করে ওযু সেরে আসলাম। তারপর দুজনে নামাজ পড়লাম। নামাজ শেষে দুজনেই বিছানায় বসে আছি। কি হলো, কথা বলছো না কেন? কি আর বলবো, তোমার মতো একটা হ্যাবলা মার্কা ছেলেকে বিয়ে করে আমার কপাল পুড়লো। আমি তো অবাক। মানে কি? মানে তুমি আমাকে একটু ভালোবাসো না, আদরও করো না, তাই। ও তাই বুঝি। তা আমার বোরকাওয়ালিকে একটু দেখি, তারপর আদর করব। দেখে নাও। আমি আস্তে করে হাত বাড়িয়ে তার মুখের কাপড় তুলে দিলাম। মনে হলো স্বর্গের কোনো পরী আমার সামনে বসে আছে। নিজেকে সামলাতে পারছি না, ওর গালে হাত দিতেই বলে উঠল, এই কি করছো? একদম দুষ্টুমি করবে না। দুষ্টুমি না, একটু ভালোবাসবো। তারপর আমি ওর বুকের উপর শুয়ে পড়লাম। লাইট অফ। পরে তাদের ভিতরে যেটা হয়েছে সেইটা জানতে চাইলে বিয়া কইরা ফালান।